শুরু করছি বাংলা হান্ট এবং আর প্লাস নিউজের যৌথ প্রযোজনায় টাফ ফাইট। এই বিতর্কে, এই রাজনৈতিক বিতর্কে আজকের বিষয় দিল্লি তুমি কার, এনডিএর না আইএনডিআই এর? প্রথমে একটু গৌরচন্দ্রিকা আমাকে দিতেই হবে, তার কারণ আমরা একটা কথা খুব জানি, বিশেষ করে বলিউডে ৭০ দশকের অর্থাৎ গত শতকের ৭০ দশকে একটা ডায়লগ বা সংলাপ প্রায় ব্যবহার হতো। সেটা হচ্ছে বড় বড় শহরে ছোট ছোট কিছু ঘটনা ঘটে। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, অর্থাৎ বড় গণতন্ত্রে ছোট ছোট কিছু ঘটনা ঘটেই থাকে। এরকমই একটা ছোট ঘটনা হচ্ছে জোট, এনডিএ জোট আর আইএনডিআই এর জোট। কেন ছোট ঘটনা বলছি? তার কারণ ক্ষমতালোভী শাসক যেমন এনডিএ জোট সময় অসময় বার করে, ঠিক সেরকমই আমাদের এ দেশের যারা ক্ষমতা লোভী বিরোধী তারাও একটা জোট করেছেন, খুব মিলিয়ে মিলিয়ে, নামটা মিলিয়ে, ছড়া কেটে কেটে তৈরি করা। আদতে এই দুটো জোট আসলে ইংরেজিতে যাকে বলে জোকস, অর্থাৎ একটু হাসির খোরাক জোটায় আমাদের। আজকে প্রশ্ন হচ্ছে যে এনডিএ না আইএনডিআই এর জোট কার হবে দিল্লি? হতে পারতো এটা একটা খুব মজার বিতর্ক, কারণ এই জোট দুটো কি মানুষ নিজেও জানে না, এই জোট দুটোর কি কার্যকারিতা আমরা কেউই জানি না। কিন্তু হয়ে উঠল এই বিতর্কটা একটা রোমাঞ্চকর বিতর্ক, কারণ আমরা শেষ পর্যন্ত দেখতে চাই দিল্লির মসনদে কারা আসছে। আসলে বলা উচিত কোন পার্টি আসছে। তাও যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল জোট জোট নাটক করছে, তাই আমরা একটু নাটকে আশকারা দিচ্ছি। আজকের এই বিতর্কে আমাদের সঙ্গে রয়েছে বাংলার সেরা বক্তারা। আমি একেবারে চলে যাব প্রথমেই অরিত্র বণিক, প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল মুখপাত্র, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র, কংগ্রেস নেতা, রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল মুখপাত্র, রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র, রয়েছেন শতরূপ ঘোষ সিপিএম নেতা, রয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন শঙ্কুদেব পান্ডা, রয়েছেন অভ্র সেন। আমি প্রথমেই আমি অভ্র সেনকে বলবো বলার জন্য, এ সভার সুরটা বেঁধে দেওয়ার জন্য। সত্যি কি একটা রোমাঞ্চকর কিছু হতে চলেছে? বক্তারা কি আমাদের সত্যি সেই ঠিকানা বলে দিতে পারবে যা ৩ মাস ব্যাপী ভোটের পর হতে চলেছে? অভ্র সেন। শুভ সন্ধ্যা। তো আমরা আজকে নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছি। তো একদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি আর অন্যদিকে রয়েছে বেশ কিছু পার্টির সমষ্টি, যাকে আমি বলবো সার্কাস পার্টি, কারণ এতজনের নাম তো নেওয়া সম্ভব নয় এবং ইন্ডি জোটও এভাবে বারবার করে বলা সম্ভব নয়। সার্কাস পার্টি কেন বলছি? নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ থাকবে, না তো এমনি এমনি তো বলা উচিত নয়। আমার হাতে রয়েছে এই মুহূর্তে এই সার্কাস পার্টিদের বা ইন্ডি জোটের সাময়িক সংকল্প। এত মাস হয়ে গেল তারা নাকি জোট করেছে, খুব ভালো কথা, দেশকে নাকি এগিয়ে নিয়ে যাবে তারা। কিছু কমন মিনিমাম প্রোগ্রাম কিন্তু এরা এখন অবধি তৈরি করতে পারেনি। আমি জানি না এরা কি 2029-এর ইলেকশনের জন্য প্রিপেয়ার করছে কিনা, সেটা তারাই বলতে পারবে। পরবর্তী বক্তারা নিশ্চয়ই সেটা ক্ল্যারিফাই করবেন। কিন্তু একটা জিনিস যেটা করতে পেরেছে সেটা হচ্ছে এই সাময়িক সংকল্প পাবলিশ করা, যেটা আপনারা প্রত্যেকে গুগল করলেও পেয়ে যাবেন। সাময়িক সংকল্পে খুব মজার মজার কথা এনারা লিখেছেন, যার মধ্যে একটা কথা যেটা আমার খুব মন ছুঁয়ে গেছে। কি কথা? যে কেন্দ্রীয় কিছু এজেন্সি কেন করাপশনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে, সেটা নাকি প্রচণ্ড অন্যায়, অত্যন্ত অন্যায় হয়েছে। ঠিকই তো, আর্মির জমি বিক্রি করে দেওয়া হবে, 600 কোটি টাকার ওপরে দুর্নীতি হবে, কিন্তু তাদেরকে ধরা যাবে না। কেন্দ্রীয় এজেন্সি যদি ধরে, অত্যন্ত অন্যায়। এরকম অন্যায় যেন বারংবার হয়, আমরা ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রীয় সরকারের থেকে এটাই এক্সপেক্ট করব। আবার অরবিন্দ কেজরিওয়াল ধরুন অ্যারেস্ট হলেন, প্রচণ্ড অন্যায় হয়েছে। কেনই বা অন্যায় এরকম হবে? হওয়া তো উচিত নয়। কংগ্রেস পার্টি বলে একটা বিশাল বড় পার্টি আছে, যাদের কতগুলো এখন এমপি আছে আমার জানা নেই, 30, 20, 50,
সেটা কংগ্রেসের যিনি প্রবক্তা আছেন উনি নিশ্চয়ই আলোকপাত করে বলে দেবেন। কিন্তু কংগ্রেস পার্টি প্রথমে কি করেছিল, কয়েক বছর আগে এই অরবিন্দ কেজরিওয়ালকে একদম মার্কা মারা চোর বলে দাগিয়ে দিয়েছিল। তারা তাদের হেডকোয়ার্টার থেকে প্রেস কনফারেন্স করেছিল, খালি তাই নয়, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও বারংবার তারা কিন্তু পোস্ট করেছিল। এবং তারা কি বলেছিল, এই যে কিকব্যাকের মাধ্যমে আবগারি নীতি, একটা এদের কথায় একটা 2 নম্বরই আবগারি নীতি প্রণয়ন করে যেই কোটি কোটি টাকা তছরূপ করেছিল এই অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে, তার মধ্যে থেকে নাকি 100 কোটি টাকা ব্যবহৃত হয়েছিল গোয়ার বিধানসভা ইলেকশনে কংগ্রেসের বিরুদ্ধে। এটা ভারতীয় জনতা পার্টি বলছে না, এটা কেন্দ্রীয় সরকার বলছে না, এটা ইডি বলেনি, এটা বলেছিল কংগ্রেস। আপনারা ভেরিফাই করে নিতে পারেন। কিন্তু অদ্ভুত সার্কাস পার্টি কেন বলছিলাম, আমি বলছিলাম যে আমাকে তো কোরোবোরেট করতে হবে, কারণ আমি শুরুই করেছি এটা বলে যে এটা সার্কাস পার্টি। আমি এদেরকে সার্কাস পার্টি বলছি কারণ আজকে আপের এই বিশাল বড় নেতা অরবিন্দ কেজরিওয়াল যখন অ্যারেস্টেড হয়েছেন, কোনো কোর্ট, দেশের কোনো কোর্ট ওনাকে কিন্তু রক্ষা কবচ দেয়নি। উনি দৌড়ে দৌড়ে ঘুরেছেন কোর্ট রক্ষা কবচ দেয়নি। কিন্তু অদ্ভুতভাবে আমাদের রাজ্যে দেখবে এখন গিরগিটি কম দেখা যায়। কেন বলুন তো? সার্কাস পার্টিরা রয়েছে তো, এই পিন্ডি জোট রয়েছে তো। হঠাৎ করে দেখা গেল কি এই কংগ্রেস পার্টির বড় বড় নেতারা এখন বলা শুরু করেছেন এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা। আরে ভাই, এটা কি মামার বাড়ির আবদার হচ্ছে? একজন দুর্নীতিগ্রস্ত নেতা, আপনারা বলছেন দুর্নীতিগ্রস্ত, আপনারা অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ, কোর্ট সজ্ঞান নিয়েছে, সেগুলো কোর্ট প্রোটেকশন দেয়নি। তিনি ফাইনালি এত দীর্ঘ মেয়াদি একটা ইনভেস্টিগেশন হওয়ার পর যখন অ্যারেস্ট হয়েছেন, তারপর আপনারা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বলছেন ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রীয় সরকার নাকি এটা পলিটিক্যাল ভেন্ডেটা করছে। এই কারণে আমি বলছিলাম সার্কাস পার্টি। আমার বক্তব্য হচ্ছে দেশ চালানোর জন্য এই ধরনের নীতিহীন, অন্তঃশ্বাস শূন্য, কঙ্কালসার চেহারার কোনো জোট দিয়ে কিন্তু দেশ চলতে পারে না। দেশ চালাতে গেলে আপনাকে থাকতে হবে ভিশন, আপনার থাকতে হবে নীতি। এই নীতি কোথায়? খালি তো সাময়িক সংকল্পে অন্যান্য সব গল্প দেখতে পাচ্ছি, এই ধরনের কথা দেখতে পাচ্ছি। কোথায় কমন মিনিমাম প্রোগ্রাম তো দেখতে পেলাম না। এই ভোট আসবে, ভোটে হেরে ভূত হয়ে যাবেন, তারপর আপনারা কমন মিনিমাম প্রোগ্রাম বার করবেন নাকি? কোথায় ম্যানিফেস্টো আপনাদের? 1 বছর আগে জোট করেছেন। আর আমাদের রাজ্যে যদি একটু ফিরি, আমাদের রাজ্যে একটা বিশাল বড় দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের নাম, তাদেরকে নিয়ে না বললে তো হয় না, এত বড় দল তারা ভারতীয় জনতা পার্টিকে বলে নাকি বহিরাগত পার্টি। যখন দেশের প্রধানমন্ত্রী এই বাংলার মাটিতে আসবেন তখন তিনি হয়ে যান বহিরাগত। যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলার মাটিতে আসবেন তখন তিনি হয়ে যান বহিরাগত। কিন্তু ফাঁকা ব্রিগেডে যখন র্যাম্পওয়াক করা দেখছিলাম, ক্যাটওয়াক করা দেখছিলাম, তখন আমরা অদ্ভুত অদ্ভুত সব লোকজনদের দেখলাম। একজন বিহারের, আরেকজনও বিহারের, আরেকজন তো গুজরাটি। তখন তারা বহিরাগত নয়, তাদেরকে ভোটে দাঁড় করিয়ে দিল এই তৃণমূল কংগ্রেস। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি কেন সার্কাস পার্টি বলছিলাম, আমি আবার কোরোবোরেট করছি। একটা দল যারা গলা ফাটিয়ে ফাটিয়ে চিল্লে এত দিন ধরে বলে গেছে যে ভারতীয় জনতা পার্টি নাকি বহিরাগত, কেউ যদি প্রচার করতে আসে সে নাকি বহিরাগত, নিজেরা যখন এই বাংলার মাটি থেকে কোট অ্যান্ড কোট বহিরাগতদের ইলেকশনে দাঁড় করাচ্ছে, তখন তাদের ন্যারেটিভে কি ডাইলিউশন হচ্ছে না? আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন থাকলো। পরিষ্কার আমি বলছি, দেশ চালাতে গেলে এরকম চচ্চড়ি জোট দিয়ে কিন্তু দেশ চালানো যায় না। আর আরেকটা বড় পার্টি আছে যারা কমতে কমতে এখন শূন্য, মহাশূন্য সেখানে চলে গেছে। আমি নাম করে তাদেরকে আলাদা করে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি খালি একটা কথা বলবো যে বড় বড় নীতি কথা বলার আগে একবার কেরালার দিকে তাকাও। কেরালার অর্থনৈতিক অবস্থা এখন কোথায়? শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থায় চলে যাচ্ছে। মানে কি করছে এরা নাকি পেট্রোপণ্যের দাম নিয়ে কথা বলে। কেরালায় আজকে পেট্রোলের দাম 107 টাকার উপরে চলে গেছে। কেন? তোমরা স্টেট ট্যাক্স ইম্পোজ করেছো বলে গেছে। তোমরা মুখে বড় বড় নীতি কথা বলে সেটা কমাতে পারছো না। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি বামপন্থীদের কথা বলছি। সুপ্রিম কোর্টের ডকুমেন্ট তুলে দেখে নিন। কেন্দ্রীয় সরকার তারা অর্থনৈতিকভাবে কেরালাকে এত জায়গায় নিয়ে চলে গেছে। ওখানকার কেরালা সরকার, কেন্দ্রীয় সরকার নিজে থেকে এগিয়ে এসে বলেছে আমরা 5,000 কোটি টাকা দিচ্ছি তোমাদের হেল্প করার জন্য। তখন তারা বলছে না, আমাদের 5,000 কোটি টাকায় হবে না, আমাদের 10,000 কোটি টাকার অনুদান দিন, হেল্প করুন। আমরা এইভাবে রাজ্যটাকে দেউলিয়া করে ফেলেছি। অবশ্যই এরা আমি বলছি স্বার্থান্বেষী কিছু শক্তি একসঙ্গে এসছে, কোনো ভিশন নেই দেশকে চালানোর। আমরা বলছি বিকশিত ভারত আমরা গড়ে তুলবো, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেখানে সাইড থেকে যে যত খুশি খঞ্জনি বাজাক,
সেই খঞ্জনিতে ভারতবর্ষের জনগণ সাড়া দেবেন না, তাদেরকে পুরো একাধারে বর্জন করবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অভ্র সেনকে। কিন্তু আমি বলবো সঞ্চালক হিসেবে অভ্র সেন সুযোগ নিলেন, অন্যায় করলেন। তার কারণ একটা সময় আমাদের ছোটবেলায় শীতকাল মানেই ছিল কমলালেবু আর সার্কাস। আজকে হয়তো সার্কাসের সেই দলগুলো অত শক্তিশালী নয়, হয়তো তারা অভ্র সেনের কথাতে মামলা করবেন না, হয়তো তারা খুব দুর্বল, কিন্তু কোথাও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সার্কাস পার্টিকে তুলনা করে সার্কাসকে অপমান করা হলো না তো? কি বলবেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তরুণ অধ্যাপক, তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়? সকলকে শুভ সন্ধ্যা। দর্শক বন্ধু, শ্রোতা বন্ধুরা, আপনারা অ্যাপ্রোচ দেখতে পেলেন, সবকা সাথ সবকা বিকাশ, দ্য পার্টি উইথ ডিফারেন্স, একাত্ম মানবতাবাদের যে দৃষ্টিভঙ্গি, মানুষ আর সার্কাসের সুন্দর তুলনামূলক বিশ্লেষণ আপনারা পেলেন এমন একটা নীতির কথা, যে নীতিতে প্রফুল্ল প্যাটেলের কেস সমস্ত উইথড্র হয়ে যায়। পেলেন এমন কিছু নীতির কথা যেখানে 14ই মার্চ 2016-তে করা অভিযোগ 2020 মার্চ 21 মার্চ মাসে এসে ইউটিউব ভিডিও থেকে উঠে যায়। পেলেন এমন কিছু নীতির কথা যেখানে বহিরাগত বলার যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে শুধু আপেক্ষিকতার মাত্রায় বিচার করার প্রসঙ্গ হয়ে থাকে, কিন্তু বহিরাগতকে যারা সাহায্য করে জমিদারি রাজকে আরও বেশি করে গুরুতরভাবে ভারতে এবং পশ্চিমবঙ্গে চাপিয়ে দিতে চায়, সে বিষয়ে নিরুত্তর থাকে। 100 দিনের মানুষের টাকা যেমন দিতে পারে না, তেমনই গতকাল সুকান্ত মজুমদারের কথাও আপনারা শুনেছেন। 11 লক্ষ আটকে আছে, আমরা পাইলেই একটা ফোনেই ছেড়ে দিতে পারি। বহিরাগত কাকে বলবেন? সেই মোসাহেবদের, সেই কৃষ্ণচন্দ্র, উর্মিচাঁদ বা জগৎ শেঠ বা তাদের ভাইদেরকে, যারা লর্ড ক্লাইভের কাছ থেকে 12টা বন্দুক পেয়েছিলেন যে বাংলায় ব্রিটিশ রাজকে কিভাবে স্থাপন করতে হয় তার জন্য। বহিরাগত মানে নিয়ন্ত্রণটা কোথার থেকে হচ্ছে এবং সেই নিয়ন্ত্রণে বাংলার মানুষ কিভাবে কি পাচ্ছে না পাচ্ছে সেই তত্ত্ব। এই তত্ত্ব নিয়ে বলতে গেলে তাত্ত্বিকভাবে হোক, কৃষ্ণচন্দ্রের উদাহরণ দিয়ে হোক, অমৃতা রায়ের উদাহরণ দিয়ে হোক, আমি অনেকক্ষণ কথা বলতে পারি। জানেন তো, সংবিধানে একটা 18 নম্বর ধারা আছে। সেই 18 নম্বর ধারা অনুযায়ী কোনো আপনি নামের আগে কিছু ব্যবহার করতে পারবেন না, কিন্তু 3টে নাম বিজেপি লিস্টে আপনারা দেখেছেন, তার নামের আগে রাজমাতা দেওয়া আছে। একটা রাজমাতা এমন একটা উপাধি, সেইটা কিন্তু আপনারা কেউ আজকের দিনে ব্যবহার করতে পারেন কিনা আমি জানি না। এবং একই সঙ্গে আপনারা দেখেছেন জাস্টিস, প্রাক্তন বিচারককে যদি জাস্টিস হিসেবে প্রচার করা যায়, সেই লেভেলটা যদি দেওয়া যায়, সেটা খুব স্বাভাবিক। পিছন থেকে টিপ্পনি আসছে, খুব স্বাভাবিক, কারণ বিজেপির এই নিয়ন্ত্রণটাই থাকে। কারণ নীতির দল তো, যারা দল পরিবর্তন করে নীতিকে, নতুন নীতির মোড়কে স্থাপন করে দেয়, তারা পিছন থেকে টিপ্পনি করেই যাবে, স্বাভাবিক। আসলে যে কথাটা এবার আমার কথা, ভারতবর্ষ সত্যি সার্কাসের একটা জায়গা। কেন বলুন তো? স্যালাড বল অ্যাপ্রোচ আপনারা সবাই জানেন, যে যেখানে স্যালাড যেরকম একটা শক্তিমান খাদ্য, পুষ্টিমান খাদ্য, সেখানে সমস্ত রকম ফল বা সমস্ত রকম কিছু গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি হয়, ভারতবর্ষ সেরকম একটা স্যালাড বল অ্যাপ্রোচে তৈরি, একটা প্লুরালিস্টিক নেশন। সেই প্লুরালিস্টিক নেশনের ফ্লেভার যারা নষ্ট করে দেয়, সংবিধানের প্রস্তাবনায় যখন বলা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারিন সোশ্যালিস্ট সিকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, 5টা প্রসঙ্গকেই এরা ভেঙে দিচ্ছে। সোভারিনিটি যখন কথা হচ্ছে, আপনি জানেন অরুণাচল প্রদেশ নিয়ে প্রত্যেক দিনের খবর আপনারা পাচ্ছেন, সেখানে কি ধরনের কাজকর্ম হয়ে যাচ্ছে। এদিকে আমাদের শক্তিশালী বিদেশ মন্ত্রী সেটা নিয়ে নিশ্চুপ থাকেন। আপনি জানেন যখন আমরা সোশ্যালিস্ট কথা বলছি, তখন ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন হচ্ছে না, বরং রোলিং ব্যাক দ্য স্টেট হচ্ছে। এখন নিও লিবারাল ইকোনমি এমনভাবে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে নিউ ইনস্টিটিউশনালিজম, যেটাকে ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন বলা হয়, সেই জায়গাটা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন সেকুলার ফরম্যাটটাকে কিভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং খুব জোর গলায় বলা হচ্ছে যে বিশেষ কিছু নাম বলো, সেই নাম না বললে তোমার গায়ে আমি গরম জল ছুঁড়ে দেবো, তোমার গরম চা ফেলে দেবো, তোমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে দেবো। এবং তারপরে এখানকার অসীম সরকার বলছেন প্রয়োজন অনুযায়ী যেখানে যেরকম সেখানে সেরকম বলতে হবে। সেই ভিডিও আজকে অসীম সরকারের ভাইরাল হচ্ছে, যেখানে তিনি বলছেন আমাকে আল্লাহও বলতে হবে,
আমাকে বৃন্দাবনে গিয়ে জয় শ্রীকৃষ্ণও বলতে হবে, আবার প্রয়োজন অনুযায়ী জয় শ্রীরামও বলতে হবে। কিন্তু বিজেপির আর একটা ন্যারেটিভ বলছে যে জয় শ্রীরাম ছাড়া আমরা কিছু বলতে পারবো না। ফলে সেকিউলার ফরম্যাটটাকে ভাঙার জন্য আরও কিছু আছে। মনে পড়ুন আপনারা এই মালদারই একটা ঘটনা, যে ভদ্রলোককে পুড়িয়ে মারা হলো, তাকে কিভাবে রামের মূর্তির আদলে একটা মুখ দিয়ে দেওয়া হয়েছিল এবং জেলের মধ্যে তাকে ভোটে লড়ার জন্য টিকিট দেওয়ার কথাও বলা হয়েছিল। আমার ভারতবর্ষ না, জেল থেকেও তো খুব সুন্দরভাবে লড়া যেতে পারে। এখন ডেমোক্রেটিক আমাদের দেশ নাকি গণতন্ত্র, আমাদের দেশের একটা কথা আছে যেখানে 19 নম্বর ধারায় কথা বলার স্বাধীনতা আছে। সেই কথা বলার স্বাধীনতাকেও বারবার খণ্ডন করা হয় এবং কথা বললে আপনি দেশের বিরোধী হয়ে যান, যেটাকে বলা হয় না এনডিএ, ন্যাশনাল, অর্থাৎ তোমাকে অ্যান্টি ন্যাশনাল বানিয়ে হবে, তোমাকে ডেমোক্রেটিক জায়গা থেকে অটোক্রেটিক জায়গায় নিয়ে যাওয়া হবে। আর অ্যালায়েন্স হবে তখনই যখন ইন্ডিয়া অ্যালায়েন্স বসবে, হঠাৎ করে কুম্ভকর্ণের ঘুম ভাঙবে, রাত্রিবেলায় ফোন যাবে, 36টা দলকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হবে। গত 5 বছরে এনডিএর কটা বৈঠক বসেছে আপনারা যদি বলে দিতে পারেন আমি কৃতার্থ হব ইন্ডিয়া জোটের আগে। এবার হচ্ছে রিপাবলিক। আজকের একটা ছবি যদি আপনারা কেউ দেখে থাকেন সেখানে দেখবেন যে যখন আমাদের লৌহ পুরুষকে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে, সেই সম্মান দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বসে, লৌহ পুরুষ বসে, আর আমাদের তপশালী উপজাতির যিনি মাননীয় রাষ্ট্রপতি তিনি দাঁড়িয়ে। তাহলে এই হচ্ছে রিপাবলিক, যে রিপাবলিকে সত্যি সত্যি নির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়েছেন কিনা আমাদের জানার কথা আছে। তাই যে কথা বলে শেষ করব, না জাস্টিস, না ইকুয়ালিটি, না ডিগনিটি। এই ডিগনিটির কথাটা পিছন থেকে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন যে হিউম্যান ডিগনিটিকে কতভাবে অপমান করা যায় এদের কাছ থেকেই শিখতে হয়। তাই ইন্ডিয়া জোটটাই থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রদীপ্তকে। জমজমাট ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। বারবার এই কথা বলি, গণতন্ত্রে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে, সব পরীক্ষা হোক এদেশে, এটাই আমরা চাই। এবং ভারতবর্ষে সাধারণত প্রচলিত যে শব্দ বারবার ব্যবহার করা হয় তা কয়েক দশকের মধ্যেই অক্সফোর্ড বা বিখ্যাত ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডিকশনারি অর্থাৎ অভিধানে ঢুকে যায়। কিন্তু আমি হলফ করে বলতে পারি এই দুটি শব্দ বা এই দুটো অ্যাব্রিভিয়েশন কখনোই ঢুকবে না, কারণ এই দুটি ভারতবর্ষের সবচেয়ে মজার শব্দ যার কোনো অস্তিত্বই নেই। এমন একটা জোট যেই জোটে একদল রাজনৈতিক দল রয়েছেন যারা আবার উল্টো জোটের সবচেয়ে বড় দাদা যে তাকে সাহায্য করার জন্য নাকি লুকিয়ে আছে। আবার উল্টো দিকে যে জোটটা আছে এমন একটা জোট ওই হতো না ছোটবেলায় যে একজন দাদা থাকতো আর ছোট ছোট ভাই বোনেরা থাকতো, একটা ক্রিকেট টিম হতো, দাদাই ব্যাট করে যাবে, দাদাই বল করবে আর ফিল্ডিং কাটবে শুধুমাত্র ওই ছোট ছোট ভাই বোনেরা। এই রকম মজার জোট দুটো, তার মধ্যে কে কোন জোট আসবে দিল্লির মসনদে কি বলবেন অরিত্র? শুভ সন্ধ্যা সকলকে। এই সাবজেক্টে মঞ্চে উপস্থিত প্রত্যেকেই আমার থেকে পড়াশোনা, অভিজ্ঞতা এবং পেশার দিক থেকে অনেক সিনিয়র, সেখানে এই বিষয়ে আমাকে বলতে ডাকা হয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ। এখন ঘটনা হচ্ছে যে আজকের টপিক যে দিল্লি কার, এনডিএ নাকি এই ইন্ডিয়া যে জোট। আমি একটু ইলেকশন কমিশনারের যে প্রেস রিলিজ যেটা হয়েছিল যখন এই ডেট ঘোষণা হয়, তখন ইলেকশন কমিশনার একটা কথা বলেছিলেন যে আমরা 4টে এমের সাথে ফাইট করছি, 4 এমস, যেটা খুব চ্যালেঞ্জ এই ইলেকশনটা কন্ডাক্ট করতে গেলে। তার মধ্যে প্রথম দুটো এম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে মাসেল। তারপরের দুটো একটা মডেল কোড অফ কন্ডাক্ট, একটা মিস ইনফরমেশন। তো এই প্রথম দুটো যেটা মানি এবং মাসেল, এই দুটো আপনারা ইলেকটোরাল বন্ডের ডেটা দেখেছেন, মানি এবং মাসেল কার কাছে আছে আপনারা জানেন। ফলে খুব স্বভাবতই ইলেকশন কমিশন যখন নিজেই স্বীকার করে নিয়েছে যে এই দুটো বিগেস্ট চ্যালেঞ্জ, ফলে যার কাছে সবথেকে বেশি পরিমাণে আছে সেই সেটাকে ইউজ বা অ্যাবিউজ করবে এবং সিংহাসনে বসে থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ঘটনা হচ্ছে যে তাহলে তো 2 2 4 হয়ে গেল, একটা এই যে রাষ্ট্রায়ত্ত ইমেজ তৈরি হয়েছে, এই যে একটা বিশ্বগুরু ইমেজ তৈরি হয়েছে, এতে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষ যে বৃহত্তর ফেডারেটেড স্ট্রাকচারে বিভক্ত,
সেখানে আঞ্চলিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার কারণ আঞ্চলিক ডিমান্ড যদি আপনাকে ফুলফিল করতে হয়, তাহলে আঞ্চলিক দলকে, যে দল সেই অঞ্চলের মধ্যে দিয়ে সম্পৃক্ত হয়ে হয়ে বড় হয়েছে, সেই সংস্কৃতি, কৃষ্টি, ভাষা, সেই দলই সবথেকে বেশি পরিমাণে সেই অঞ্চলের ডিমান্ডগুলোকে পুট ফোর্থ করতে পারবে। কারণ একটা জাতীয় পার্টি, একটা সুপ্রিমলি ন্যাশনাল পার্টি, সে যখন অপারেট করে তার ভিশনটা কিন্তু হয় ম্যাক্রো। সেটা ঠিক না ভুল, সেটা খারাপ না ভালো, সেটা অন্য থিওরিটিক্যাল আলোচনা, কিন্তু সে বার্ডস আই ভিউ থেকে গোটা ভারতবর্ষটাকে একটা জুম আউট করে দেখছে। কিন্তু সেখানে কিন্তু জুম ইন করে আমরা যদি দেখি, তার ছোট ছোট জায়গাগুলো খানিকটা ব্রাত্য থেকে যায়। সেই জন্যই রিজিওনাল পার্টির ভূমিকা। এবার তাহলে ঘটনাটা হচ্ছে এই জোটটা ইত্যাদি কোথায় ভেঙে গেল। এই জোটের মধ্যে সবথেকে বড় প্রবলেম হয়েছে, বিভিন্ন খবরের কাগজের কলামে বেরিয়েছিল যে রানিং আউট অফ টাইম, মানে অনেক দেরিতে করে ফেলেছি আমরা। এবং আরেকটা যেটা জোটের সমস্যা হয়েছিল বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে এই জোটের মধ্যে যে কোনো পার্টনারশিপে আমাদের মাথায় রাখতে হবে যে পার্টনারশিপে সবাই 100% হয় না, সবাই মিলে 100%। আমাকে খানিকটা ছাড়তে হবে, আপনি খানিকটা ছাড়বেন, আরেকজন খানিকটা ছাড়বে, এই সবাই এই ভাগাভাগিটা করে একটা 100% হবে। কিন্তু জোটটা ফেল হয়ে গেল শুরুতেই, যখন সবাই নিজেদের ব্যক্তি স্বার্থটা 100% সেখান থেকে কোলাপস করার চেষ্টা করলেন এবং তখন তারা পেরে উঠলেন না। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সময় এই জায়গাতে আছি, সেখানে এই জোটের আরও একটা সমস্যা আছে। তার কারণ এই যে বৃহত্তর শক্তির সাথে এরা ফাইট করতে যাচ্ছে, সেই শক্তি নিয়ে প্রফেসর খুব ভালো আলোচনা করলেন যে সংবিধানে ফেডারেশনের, আপনারা যদি কেন্দ্রীয় সরকারে, বর্তমান কেন্দ্রীয় সরকারের স্ট্র্যাটেজি স্টাডি করেন, দেখবেন এদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ মোটো হচ্ছে গোটা অপারেশনটাকে কেন্দ্রের মধ্যে নিয়ে চলে আসা। যার গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা সিএ নিয়ে এত আলোচনা করেছি, যে সিএ ঠিক না ভুল না কি, সেটা অন্য আলোচনা। কিন্তু সিএ এর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা বিরোধীরা আমরা খুব একটা হয়তো আলোচনার মধ্যে আনিনি ডিবেটে, আপনারা দেখবেন সিএ এর মধ্যে প্রথম স্টেটের ফেডারাল রোলটাকে কেন্দ্র সম্পূর্ণরূপে ডিজলভ করে দিয়েছে। কীরকমভাবে? আপনি যদি দেখেন, আগে আপনাকে নাগরিকত্ব ক্লেম করতে হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হতো, ডিএম সেটা স্টেটকে দেবে, স্টেট সেটা সেন্টারকে দেবে। কিন্তু এই রুলে বলা হয়েছে 3টে নোডাল অফিস আছে, পোস্টাল অফিস, সেন্সাস অফিস আর আইবি বা গোয়েন্দা বিভাগ, যারা ব্যাকগ্রাউন্ড স্টাডি করবে। আর আপনি ইনফরমেশনটা দিতে গেলে স্ট্রেট একদম কেন্দ্রীয় সরকারের অফিসে চলে যান। ফলে এই যে ক্রমাগত রাজ্যকে ব্রাত্য করে রাখা, রাজ্যের যে অপারেশন, সেইটাকে আপনি যদি কন্টিনিউয়াসলি রিজিওনাল যে মেকানিজমটা, সেটাকে ভেঙে যদি আপনি বার্ডস আই ভিউ কন্টিনিউয়াস চাপিয়ে দিতে থাকেন, তাহলে ভিতরের এই সুতোগুলো ভাঙতে আরম্ভ করবে এবং ভারতবর্ষের বৃহত্তর ফেডারেটেড স্ট্রাকচার সেটা কিন্তু আলটিমেটলি কোলাপস হয়ে যাবে। ফলে ইন দি এন্ড আমার কনক্লুডিং স্পিচ হচ্ছে এটাই, যে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমরা এই দৃশ্য খুব সাধারণভাবে যে কোনো রকম রাজনীতির বাইরে বেরিয়ে দেখতেই পারি, যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে বৃহত্তর মাসেল তৈরি করেছে, যে কর্পাসটা তারা নিয়ে এসছে, সেইখানে আঞ্চলিক দলগুলি হয়তো সত্যি এত কম সময়ের মধ্যে সেই বৃহত্তর দানবীয় শক্তিকে ফাইট করতে পারবে না। কেন্দ্রে হয়তো বিজেপির সরকারই থাকবে, এটা খানিকটা নিশ্চিত করে আমরা বলে দিতে পারি। কিন্তু আমি আবারও মানুষকে, যেহেতু এখনও খানিকটা সময় আছে, আপনারা এখনও ভোট কাস্ট করেননি, আমি আবার বলবো, আপনার ধর্ম, জাতি, বৃহত্তর ভারতবর্ষ, অর্থনীতি, এই সমস্ত কিছু নিয়ে আপনি ভাববেন, ভোট দেবেন, ম্যানিপুলেটেড হবেন, মিডিয়া আলোচনা করবেন, কিন্তু মাথায় রাখবেন যে আপনার অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হলে, আপনার অঞ্চলের ডিমান্ড বৃহত্তর লেজিসলেটিভ পলিটিক্সে আনতে গেলে আঞ্চলিক দলের প্রয়োজন, এবং তার জন্যই একটা কাউন্টার বেনিফিট হিসেবে এই ইন্ডিয়া জোটকে টিকে থাকা জরুরি বলে আমি মনে করি। নমস্কার। ধন্যবাদ অরিত্র বণিককে। অরিত্র একদিকে যেমন এনডিএ এবং আইএনডিএ জোট এর জটিলতার মধ্যে ঢোকেনি, কিন্তু এক কথায় যখন সে বলছে মসনদে কে বসবে, সে কোনো জোটের নামই নিচ্ছে না। আবার অন্যদিকে খুব অত্যন্ত এই ফেডারেল সিস্টেম এবং গণতন্ত্রের গুঁড়ো কথা খুব সহজ ভাষায় বলেছে। আমরা অনেকেই আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা পড়েছি, এক একটা যৌথ পরিবার কি করে টিকে থাকে, কত কত অত্যাচার সহ্য করে আমাদের মায়েরা, জেঠিমারা, কাকিমারা একটা যৌথ পরিবারকে ধরে রাখেন। রাজনীতিতে খুব প্রচলিত আছে যে গরু দুধ দেয় তার লাথি ঝাঁটা খেতে হয়, সেই রকম জোটেও এরকম বড় দল থাকে, অন্য দলের ক্ষেত্রে এরকম লাথি ঝাঁটাও তাদের খেতে হয়। তা সত্ত্বেও তারা আপ্রাণ চেষ্টা করে যৌথ পরিবারের মতো জোটটাকে ধরে রাখতে। অনেকে মনে করেন এই মুহূর্তে জাতীয় কংগ্রেস এবং তার নেতৃত্ব
সেই ভূমিকাই পালন করেছেন গত কয়েক মাস ধরে। বঙ্গে এক চেহারা, আবার সম্পূর্ণ ভারতে তাদের অন্য চেহারা। এই সব বৈপরীত্যে বিভিন্ন ঘন ঘটায় বঙ্গ কংগ্রেসের মুখপাত্র এবং অন্যতম তরুণ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে সেদিকে তাকাবো। শুভ সন্ধ্যা। একটু আগে আমার বিজেপির মুখপাত্র একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিয়ে শুরু করেছিল, সেটা হচ্ছে সার্কাসের কথা। সার্কাস বললেই আমরা ছোটোবেলায় দুটো খেলার কথা মনে করত। সেই দুটো খেলার একটা ছিল হচ্ছে নাইফ থ্রোয়িং, আর একটা ছিল ট্রাপিজের খেলা। নাইফ থ্রোয়িংয়ের সুবিধাটা কি জানেন তো? নাইফ থ্রোয়িংয়ে যে ছুরি মারে সে তখন বুঝতে পারে না যে উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তার বুকটা কীরকম দুরু দুরু হয়। খুব বেশি দূর যেতে হবে না, জয় বাবা ফেলুনাথটা দেখে নিন। লালমোহন গাঙ্গুলির 1 মিনিট বলে যে বারবার যে অবস্থাটা, আজকে আমার এই দর্শক আসনে যারা বসে আছেন এবং চ্যানেলের উল্টো দিকে যারা আছেন তাদের অবস্থাটা সেই। এক একটা ছুরি আসছে, সেই কখনো সেই ছুরির নাম মূল্যবৃদ্ধি, কখনো সেই ছুরির নাম ইনইকুয়ালিটি, কখনো সেই ছুরির নাম সামাজিক ন্যায়। আর যে ট্র্যাপিজের কথা বললাম, দড়ির ওপর হেঁটে যাওয়া, আজকে যখন আমরা কথা বলছি আমরা জানি না আরেকটা নতুন কোম্পানির ঝাঁপ বন্ধ হচ্ছে কিনা। কেন এই কথাগুলো বলছি? কারণ গত 10 বছরে $5 বিলিয়ন ক্যাপিটালের ওপর কোম্পানি বন্ধ হয়েছে অন্তত পক্ষে 40টা। কতগুলো নাম বললে আপনারা বুঝতে পারবেন। ডিএইচএফএল এর নামটা কেন ইম্পর্টেন্ট জানেন তো? এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে শহরে বাড়িগুলো তৈরি হয় তার একচ্ছত্র টেন্ডার পেত এরা, তারা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। পেটিএম, আপনার মনে আছে নোট বাতিলের পর দিন নরেন্দ্র মোদী হাসি হাসি মুখে যার বিজ্ঞাপন দিয়েছিল যে পেটিএম করো, বন্ধ হয়ে গেছে। কেন এই কথাগুলো বলছি? শুধু কোম্পানি বন্ধ হয়নি, কোম্পানিতে যারা চাকরি করছে তাদের চাকরিটাও চলে গেছে। ওই যে বললাম ট্র্যাপিজের ওপর দিয়ে হাঁটছে। তো সার্কাস বললে সার্কাসের উল্টো দিকটাও মাথায় রাখতে হবে। তবে সঞ্চালককে এবং যারা আজকে এই অনুষ্ঠানের প্রযোজক তাদেরকে ধন্যবাদ। কারণ এই প্রথমবার আমি শুনলাম যে লড়াইটা এনডিএ ভার্সেস ইন্ডিয়া হচ্ছে। কারণ আমরা তো শুনছিলাম যে মোদি কি গ্যারেন্টি, মোদি কি সরকার, নট ইভেন বিজেপি। মানে সেই ছোটবেলার মতো কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। মানে আজ বাদে কাল, আমি সকলের দীর্ঘায়ু কামনা করছি, ঈশ্বর না করুন কারোর কিছু হয়ে গেলে গ্যারেন্টির কি হবে? গ্যারেন্টি তো দেয় সরকার। যাই হোক, সরকারকে কেন দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা করা যাক যে অরিত্রটা খুব ইন্টারেস্টিং কথা বলল যে আঞ্চলিক অ্যাসপিরেশনগুলোর কথা। ঠিক কথা। আঞ্চলিক অ্যাসপিরেশনটা কেন দরকার জানেন তো? তার কারণটা হচ্ছে এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা এই কারণে বলতাম, কারণ মণিপুর আর মাল্লাপুরমের আবেগটা এক হতে পারে না। ঠিক যেরকম দিল্লি আর দণ্ডিরহাটের চাহিদাটা এক হতে পারে না। সিঙ্গেল সাইজ ডাজেন্ট ফিট অল। যারা মার্কেটিংয়ে আছেন তারা এই শব্দবন্ধটা জানেন। সবার জন্য এক সাইজ হয় না। ওই কারণে এক দেশ এক সব কিছু, সেটা করতে গিয়ে প্রত্যেক মুহূর্তে আটকেছে। কীরকম আটকেছে জানেন? যে 370 ধারা বাতিল করা নিয়ে এরা বিজ্ঞাপন করে বেড়ায়, সেই 370 ধারার ছোট ভাই বলতে পারেন 371 ধারা উত্তর পূর্বাঞ্চলে আজকেও চালু আছে, চালু থাকতে হয়। কিন্তু দুর্ভাগ্যটা কোথায় বলুন তো? দুর্ভাগ্যটা হচ্ছে ম্যাক্সিমাম বিজেপি মুখপাত্র হচ্ছে গজনীর আমির খান, রেট্রোগেড অ্যামনেশিয়াতে ভোগে, স্মৃতিশক্তির একটু সমস্যা আছে। আচ্ছা, আমির খান বললেই আমার না র্যাঞ্চোর কথা মনে পড়ে। সেই র্যাঞ্চোর যার আধারে তৈরি সেই সোনাম ওয়াংচুক 21 দিন ধরে অনশন করছে। না ভাতা পাওয়ার জন্যে নয়। কেন বলুন তো অনশন করছে? অনশন করছে লাদাখটা, যে জমিগুলো একটু একটু করে চীন নিয়ে নিচ্ছে প্রত্যেক দিন, লাদাখের হেভি আর্থ মেটেরিয়ালের নামে 370টাকে অ্যাবলিশ করে যারা বিজেপিকে ইলেকটোরাল বন্ড দিয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, যাতে আরেকটা বদ্রীনাথ এবং উত্তরাখণ্ড হতে পারে, আবার ভেঙে পড়তে পারে, ঠিক যেরকমভাবে রংপো ভেঙে পড়েছিল। হ্যাঁ, এটা বাস্তবটা কোথায় জানেন তো? বাস্তব ওই যে একটু আগে সেই বিজেপির মুখপাত্র বলছিলেন যে যাকে আপনারা চোর বলেছেন তার সঙ্গে কি করে জোট করছেন। খুব সঙ্গত প্রশ্ন। কিন্তু ওই যে বললাম রেট্রোগেড অ্যামনেশিয়া। আমরা তো সাধারণ মানুষ। ভারতবর্ষের সাংবিধানিক প্রধানের নাম হচ্ছে নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী মনে হয় এখানে যারা বিজেপি থেকে এসছে তাদের থেকে একটু বড় নেতা। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল এরা 70,000 কোটি টাকার দুর্নীতি করেছেন। আচ্ছা, আপনি বলুন তো, যাকে আপনি চোর বলেন তাকে আপনি লকারের পাসওয়ার্ড দেন? নরেন্দ্র মোদী দিয়েছেন। অজিত পাওয়ারকে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী করেছেন।
এটা কি ন্যাকামো হচ্ছে নাকি না ধ্যাসটামো হচ্ছে? কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এগেন, যে কথাটা প্রদীপ তো একটু ছুঁয়ে গেল, আমি আবার একটু বলতে চাই। আচ্ছা, যে প্রফুল প্যাটেল সম্বন্ধে তখন ছিলেন রাজীব প্রতাপ রুডি, আমাদের অসামরিক বিমানমন্ত্রী, তারপরে এলেন হরদীপ সিং পুরী, তারা বারবার একটা কথা বলতেন, আজকে আপনারা জানেন এয়ার ইন্ডিয়াকে কেন বিক্রি করে দিতে হচ্ছে? প্রফুল প্যাটেল নামে একজন মানুষ আছে, সে এয়ার ইন্ডিয়া থেকে টাকা চুরি করে 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 ধ্বংস করে দিয়েছে। গত পরশুর ঘটনা, সিবিআই তাকে ক্লিন চিট দিচ্ছে। তাহলে 8 বছর ধরে যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা মিথ্যে। এবার আমরা তো টাইম ট্রাভেল করতে পারবো না, একসঙ্গে দুটো জিনিস সত্যি হতে পারে না। তার মানে এয়ার ইন্ডিয়া বিক্রি করার পেছনে অন্য কারণ ছিল, সেই কারণগুলো নিয়েই আমাদের লড়াই। এবার প্রশ্ন জোট নিয়ে একটা তাত্ত্বিক প্রশ্ন করেছে যে একটা জিনিস, লেট বি ভেরি ক্যান্ডিড, একা জিততে পারলে যেমন জোটের দরকার হয় না, তার পাশাপাশি জোটটা বিরুদ্ধ মতাবলম্বীর ভেতরেও না হলে জোট হতো না। যারা যারা একটু আধটু ইতিহাস জানেন তারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এবং রাশিয়া জোট করেছিল শুধু জার্মানিকে হারাবে বলে। তার মানে এই নয় যে আমেরিকা রাশিয়ার ভেতর ঠান্ডা যুদ্ধটা মিথ্যে। তার পাশাপাশি অত দূরে যেতে হবে না, ভারতবর্ষে চলে আসুন, শুধু ইন্দিরা গান্ধীকে হারাবে বলে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একদিকে সাভারকারের অনুগামী জনসংঘ এবং বামপন্থীরা একসঙ্গে এসেছিল, তাহলে এক পক্ষকে স্টালিন আর অন্য পক্ষকে সাভারকারকে ভুলে যেতে হয়নি। এটাই ইতিহাস, এটাই বাস্তব। এবার বাস্তবকে ভুলে গেলে সমস্যাটা কোথায় হয় জানেন তো? সমস্যাটা হয় যে আমরা ভাবের ঘরে চুরি করি। এবং শেষ করব, অনেক তো ঝগড়া হলো, একটু না হয় কবিতা দিয়েই শেষ করি। দেশ মানে কি শুধুই জমিন, আমরা ওরা লড়াই, কিসের তবে গণতন্ত্র, কিসের এত বড়াই, আমার দেশের মন্দ ভালো আমার দেশেই ঠিক হবে, পাকিস্তানে হয় না কেন, প্রশ্ন কেন তা তবে, গর্ব আমার গণতন্ত্র, গর্ব স্বাধীনতা, মুচলেকা দেয়া বীরপুরেশরা বুঝবে না তা, এসছে তাদের বংশধর বদলাতে সংবিধান, রুজি রুটির লড়াই হবে, মানব না কোনো নিদান। ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড ইট ইজ নট ওভার আনটিল ইটস ওভার। লড়াইটা হবে 2004, মাথায় রাখবেন। ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যেভাবে খুব সুন্দরভাবে ছড়া বা কবিতা যাই বলুন পদ্য কাটলো, তাতে আমার মনে পড়ে যাচ্ছিল যেভাবে INDA জোটে একেবারে কবিতার মতো মিলিয়ে মিলিয়ে বার করা হচ্ছিল এক একটা শব্দ। আবার অন্যদিকে দেখুন NDA, অধিকাংশ লোক জানেই না NDA তার ফুল ফর্ম কি, জানারই বা দরকার কি। একদিকে যখন দুধ কেটে ছানা হয়, ঠিক সেই রকম অবস্থা INDA জোটে। দুধ কেটে তাও তো ছানা হয়, এই জোট কেটে যে কি হলো কেউ জানে না, সুকুমার রায় বলতে পারতেন। আবার অন্যদিকে NDA জোট 56 ইঞ্চি দিয়ে যখন রাজনীতি হয়ে যাচ্ছে বুকের ছাতি দিয়ে, তখন কি আর জোটের দরকার? 56 ইঞ্চি নেই আমাদের এখানে কারোর, কিন্তু 46 ইঞ্চির ওপরে বুকের ছাতি যার, সেই বিজেপি নেতা মুখপাত্র তরুণ জ্যোতিকে আমি ডেকে নেব। শুভ সন্ধ্যা। আজকের টপিক দিল্লি তুমি কার, NDA নাকি INDIA অ্যালায়েন্সের। এখানে অভিষেক দা ছিল আমাদের, হ্যাঁ অভিষেক ব্যানার্জি, তৃণমূলের অভিষেক ব্যানার্জি না, কংগ্রেসের অভিষেক ব্যানার্জি। সে অভিষেক ব্যানার্জি এত কথা বলে গেলেন, খালি সাহস করে এইটুকু বলতে পারলেন না, না এইবার অন্তত ক্ষমতায় আমরা আসছি, মানে ইন্ডি অ্যালায়েন্স আসছে, এরা বলা সাহস তার হলো না। একটা দেখুন, লয়ার তো, লটা একটু একটু বুঝি, বেশি বুঝি না, অল্প অল্প বুঝি। তো ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্টে একটা ছেলেদের এজ অফ ম্যারেজ হচ্ছে 21 বছর। তো ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম, 1 বছর বয়সী 21টা ছেলে একসাথে বলছে আমরা মেজর হয়ে গেছে, আমাদের বিয়ে দিয়ে দাও। 1 বছর বয়সী 21টা ছেলে এসে বলছে আমরা মেজর, একসাথে বিয়ে দিয়ে দাও। এই অ্যালায়েন্স, আজকের নাম হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সে তো আমরা আগেও দেখেছি। 19শে ব্রিগেড ভুলে গেছে নাকি মানুষ? ব্রিগেড মাঠে সেই হাত ধরে ধরে সবাই আয় তবে সহচরী, কত গানটাই না হলো। তারপর কি হলো? তার 19-এর আগে 18 আর দেখলাম আমরা নো কনফিডেন্স মোশন পার্লামেন্টে, সরকার ফেলতে হবে, সে নো কনফিডেন্স মোশন মুখ থুবড়ে পড়তে দেখলাম। আবার দেখেছি রিপিট টেলিকাস্টার আমরা 2023 সাল আবার একটা নো কনফিডেন্স মোশন দেখলাম। এবং 24-এ বা 23-এ শেষে শুরু হলো একটা ইন্ডিয়া অ্যালায়েন্স। সেই ইন্ডিয়া অ্যালায়েন্স এগোতে থাকলো, আস্তে আস্তে আমরা দেখলাম সেই ইন্ডির পিন্ডি কীরকমভাবে চটকে গেল। কীরকম আর অদ্ভুত জিনিস। আমি লার্জার পিকচার আসছি, তারপর রাজ্যে আসছি। এই কংগ্রেস আর আপ দিয়ে শুরু করি আগে, দুটো জাতীয় দল আপাতত। সেই কংগ্রেস আর আপ দিল্লিতে
আপ বরাবর অভিযোগ করে আসলো কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেস বরাবর অভিযোগ করে আসলো, কয়েকদিন আগেও অভিযোগ করলো না এই সরকারটা মদ বিক্রি করে চলছে, এদের লিকার পলিসি খারাপ। প্রেস কনফারেন্স হলো, প্রেস কনফারেন্সে খালি থামেনি, এরা কমপ্লেন পর্যন্ত ফাইল করলো। আজকে যখন কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে তখন কংগ্রেস বলছে না এটা বাজে হয়ে যাচ্ছে, এটা উচিত হয়নি। এই বাম কংগ্রেস, আবার আসি তৃণমূল এবং আপ, বড় এখন কেজরিওয়ালের বর্দি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন গোয়ায় ভোট লড়তে গেল এই তৃণমূলের বিরুদ্ধে, গোয়াতে পোস্টারগুলো বা আপের বক্তব্যগুলো আমাদের মনে আছে, এই সরকারকে চোর দুর্নীতিবাজ একের পর এক আক্রমণ করে গেছিলো আপ, তারা এখন এক হচ্ছে। বাম কংগ্রেসের একে অপরের বিরুদ্ধে লড়াই তো আমরা মানে ভুলে যাইনি কেউ। এ তো কয়েকটা বছর আগেও 2011 যখন সরকার পরিবর্তন হলো, এই কংগ্রেস আর তৃণমূলের জোট সরকার আসলো পশ্চিমবঙ্গে, তাদের বিস্তর অভিযোগ থাকলো এই বামফ্রন্টদের এগেনস্টে। কি থাকলো? বামফ্রন্টরা এটা করেছে, তাদের একের পর এক স্ক্যাম, একের পর এক দুর্নীতি, সাঁইবাড়ি, মরিচঝাপি, কত সব কথা। আজকে কি হলো? আচ্ছা সব ছেড়ে দিলাম, এবার আসি আমি আজকের দিনে বড় একটা জোট হয়েছে এবং সেটা ডেভেলপ হয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশনের পরে। কোন পঞ্চায়েত ইলেকশন? যেখানে আমরা আমাদের 50-এর বেশি সহনাগরিককে হারিয়েছি। শুধু আমার দলের লোক মারা যায়নি, মারা গেছে সব কটা দলেরই। তৃণমূলে যারা মারা গেছে, দেশচন্দ্র মারা গেছে, তাদেরকে সাইডে রাখছি। বাদবাকি যারা মারা গেছেন, প্রথম বলিটা কে ছিল? আশা করি অভিষেকদার নামটা মনে আছে। কে মারা গেছিল? সে মারা যাওয়ার পর দিল্লিতে গিয়ে তার জোট হলো, তার রক্তের ওপর জোট হলো। বামপন্থীরাও তাদের কর্মীদের হারিয়েছে। আচ্ছা যখন দিল্লিতে মিটিং হচ্ছিল কংগ্রেসের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, বামপন্থীদের মানে শত্রুপদের দলের নেতা শ্বেতারাম ইয়েচুরি, এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিল এদিকে জোটের কথা হচ্ছে, ওদিকে তোমরা আমার কর্মীদের কেন মারছো? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলে চলে যান আপনারা, জেলে গিয়ে আপনারা একটা খোঁজ নিন, দেখবেন একটু মুর্শিদাবাদ দিকে হলে একটা কেস চলে, বলে পানি কেস। এই পানি কেস এনডিপিএস কেসে এক একজনকে ট্যাগ করে ধরে নেওয়া হয়। সে দোষী কে নির্দোষ প্রমাণ হতে 5 থেকে 7 বছর লাগবে। 7 বছরের আগে তারা বেলটা পাবে না। জেলগুলো ভরে পড়ে আছে বিরোধী দলের রাজনৈতিক কর্মীতে। কারা ভরেছে? এরা আজকে জোট করছে। আর একটা কথা তৃণমূলের বারবার শুনি আমরা রাজ্যে, আর রাজ্যে আসি আরও, রাজ্যে হচ্ছে এই কংগ্রেসের জোট হচ্ছে দিল্লিতে, আজকে সবাই গলা ফাটাচ্ছে ইন্ডি জোটের জন্য, আঞ্চলিক দলের জন্য। এই ইন্ডি জোটে যখন এত কিছু হচ্ছে, এখানকার দুর্নীতিগুলো ভুলে গেছে কংগ্রেস, এখানকার দুর্নীতিগুলো ভুলে গেছে। মন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়ির তলা থেকে 50 কোটি উদ্ধার ভুলে গেছে। তৃণমূলের ছোটো খাটো চুন্নু মুন্নু নেতা কাউন্সিলররা কোটিপতি হয়ে গেছে, ভুলে গেছে কিসের টাকা, কার টাকা। দুর্নীতিগুলো হয়নি, দুর্নীতিগুলো কেউ দেখেনি। প্রত্যেকটা মানুষ দুর্নীতি দেখেছে এবং বুঝেছে, তারপরে জোট। কিসের জোট? আর আমার ভাই অর্ঘ্য কিছুক্ষণ আগে বললো যে এখানে কমন মিনিমাম প্রোগ্রাম নেই। আমি বলছি কমন মিনিমাম প্রোগ্রাম আছে। এই জোটটার একটা কমন মিনিমাম প্রোগ্রাম আছে, আর সেই কমন মিনিমাম প্রোগ্রামটা হচ্ছে করাপশন। দেখুন খুব সিম্পল হিসাব। রাবণ, 10 মাথাওয়ালা রাবণ, দশানন রাবণ, তাকে দহন করা হয়, তাকে চয়ন করা হয় না। এই দলটা প্রত্যেকটা করাপশনের চার্জে আছে। আমরা দিচ্ছি না করাপশনের চার্জগুলো, খালি একে অপরের বিরুদ্ধে বলেছিল, এ দুর্নীতি করেছে, ও চুরি করেছে। শতরূপদাও দাঁড়িয়ে বহুবার বলেছে তৃণমূল নেতাদের চুরির কথা। কংগ্রেসের চুরির কথা বারবার এসছে। যখন 2G আসলো, যখন কোল স্ক্যাম আসলো, বামপন্থীরাও কথাগুলো বলেছিল। আজকে কি হয়ে যাচ্ছে? আজকে কি এমন মানে কমন মিনিমাম প্রোগ্রাম বা সেট হচ্ছে যে সবাই এক হয়ে যাচ্ছে, সবাই বলছে আসো আসো কাছে আসো। তা কারণ কি? কারণ হচ্ছে চুরি করা। চুরি করব, আমি চুরি করব, কেউ বলবে আমার ভাইপোকে বাঁচাও, কেউ বলবে আমার ছেলেকে বাঁচাও। ওদিকে মা ছেলে বেলে আছে, এদিকে ভাইপো ভিতরে ঢুকবে কি ঢুকবে না সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে জোট। ভারতবর্ষ আজকে জানে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, এই দর্শক যারা দেখে তারা জানে, একটা ভারতবর্ষ একটা মজবুত সরকার চায়, একটা মজবুত সরকার চায় না। একটা মজবুত সরকার যে ডিসিশন নিতে পারে। একটা মজবুত সরকার হলে নেতাদের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য টাইম চলে যাবে, সরকার তার কাজ করতে পারবে না। আর ইন্ডি জোট এর জন্য আসার কোনো জায়গা নেই। মানুষের চিন্তা ভাবনাও নেই এরকম একটা জোট কেটে খিচুড়ি সরকার পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আসবে, এরকম খিচুড়ি সরকার দেশ চালাবে, হতে পারে না। আর একটা কথা মানে আমাদের তৃণমূল থেকে বারবার বলা হয়, একটা স্লোগান ওঠে, দিল্লি যাবে হাওয়ায় চটি, দিল্লি যাবে হাওয়ায় চটি। আমিও বলছি দিল্লি যাবে হাওয়ায় চটি, অপেক্ষা করুন। দিল্লির হরিনগরে যাবে হাওয়ায় চটি। হরিনগরে কি আছে সবার কাছে মোবাইলে গুগল করে নিন। ভারত বিখ্যাত জেল তিহার জেলটা হরিনগরেই আছে এবং সেখানেই যাবে হাওয়াই চটি। এই হাওয়াই চটির ভবিষ্যৎ সেখানেই আছে। এবং আজকে যারা সাপোর্ট করছে এদেরকে, যারা বলছে জোট করব, তারাও জানে ভারতবর্ষের মানুষও জানে যে এরা কোন লেভেলে করাপশন করেছে এবং করাপশনটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে। আমি আবার বলছি,
ভারতবর্ষ মানুষ তার মুড সেট করে নিয়েছে, ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছে তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএ সরকার ক্ষমতায় আছে এবং দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। ধন্যবাদ। ধন্যবাদ তরুণ জ্যোতিকে। এখন যে অবস্থাটা দাঁড়ালো, আসলে তাহলে জোটটা এই রকম, যেসব মুখ্যমন্ত্রীরা জেলে রয়েছেন, যেসব মুখ্যমন্ত্রীরা এখন সিটিং সিএম আর বেশ কিছু সেটিং সিএম, তাদের একটা জোট রয়েছে। অন্যদিকে আরেকটা জোট রয়েছে, কাদের জোট? ইডি, সিবিআই, আয়কর দফতর। তাহলে কি আসলে এই দুটো জোটের লড়াই চলছে? এখন যে অবস্থাটা দাঁড়ালো, আসলে তাহলে জোটটা এই রকম, যেসব মুখ্যমন্ত্রীরা জেলে রয়েছেন, যেসব মুখ্যমন্ত্রীরা এখন সিটিং সিএম আর বেশ কিছু সেটিং সিএম, তাদের একটা জোট রয়েছে। অন্যদিকে আরেকটা জোট রয়েছে, কাদের জোট? ইডি, সিবিআই, আয়কর দফতর। তাহলে কি আসলে এই দুটো জোটের লড়াই চলছে? আসলে এর সঙ্গে রাজনীতির বা দিল্লিতে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর আসল ব্যাপারটা হচ্ছে যে যার স্বার্থে লড়ছে। কি বলবেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র? মঞ্চে উপস্থিত আজকের মডারেটর ঋতব্রত, আমার দলের এবং অন্যান্য সকল দলের আমার সহকর্মীরা, উপস্থিত শ্রোতাগণ এবং যারাই আজকের এই বিতর্ক সভাটা আয়োজন করেছেন, সেই কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ যে আজকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্যে। ইতিমধ্যেই আজকের বিষয় নিয়ে অনেকেও বক্তব্য রেখেছেন। দিল্লি কার? নিশ্চয়ই আমাদের জোট আছে, আমাদের বিরোধী একটা জোট আছে, কিন্তু এর সবার উপরে জারি হোক, আমি আন্তরিকভাবে চাইব, আমরা সকলে চাইব, আপনারাও চাইবেন, দিল্লি মানুষের হোক। দিল্লিতে যেই ক্ষমতায় আসুক, তাদের কাজের মাধ্যমে মানুষের দাবি দাওয়া প্রতিফলিত হোক। তাই আজকে আপনাদের এটা ভাবতে হবে যে আমি একটি দলের প্রতিনিধিত্ব করছি, এখানে আরও দল আছে, দিল্লিতে একটি দল আছে, আমাদের এখানে সরকার আছে। তো এই দলগুলি কিভাবে অপারেট করে? এই দলগুলি কি মানুষের দাবি দাওয়ার ভিত্তিতে তাদের সরকার, তাদের প্রশাসন চালায়? ভুল ত্রুটি সকলের হতে পারে, সেই ভুল ত্রুটির মাধ্যমে সে নিজেকে শোধন করে কি নিজেদের কোর্স কারেকশন করে, নাকি আগের থেকে কিছু ঠিক করে নেওয়া, তাদের তথাকথিত নীতি, তাদের তথাকথিত রেজিমেন্টেশনের যে আদর্শ, তার ভিত্তিতে কিছু এজেন্ডাকে বাস্তবায়িত করা? আজকে আপনি দেখবেন যেটাকে কটাক্ষ করা হলো চচ্চড়ি জোট। এই শব্দ চয়নের মাধ্যমে চূড়ান্ত একটা বিদ্রূপ আছে জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি। তার জন্য এই নামগুলো হয় রাজমাতা, জাস্টিস, এবং বারংবার সেগুলো ফিরে ফিরে আসে। কিন্তু যখন সেই রাজমাতা, যদি সেই রাজমাতার লেগাসিটার সাথে তার ঠিক 13 বছর পর যদি বলি যে 1757 সালে যে পলাশির যুদ্ধ নিয়ে এত কথা হলো, আমরা 10 দিন ধরে আলোচনা করছি, কিন্তু তার 13 বছর পর 1770 সেই ইংরেজদের এই বাংলার দেওয়ানি দেওয়ার ফলস্বরূপ যে বাংলাতে এত বড় দুর্ভিক্ষ হলো, যার কবলে 3 কোটি তৎকালীন বাঙালি সমাজের মানুষকে পড়তে হলো, সেটার দায়টা কি বিজেপি নেবে? তার কারণ হচ্ছে, যদি পলাশির যুদ্ধতে সেই দিনকার প্রশাসন, সেই দিনকার বাংলা দেওয়ানি যদি ব্রিটিশদের দেওয়াটা সঠিক পথ হয়ে থাকে, তাহলে 13 বছর পর সেই ব্যর্থতা, যার দরুন বাংলাতে নেমে এসেছিল দ্য গ্রেট বেঙ্গল ফেমিন 1770। তাই এইগুলোর মধ্যে চূড়ান্ত একটা, প্রথম কথা শিক্ষার অভাব, এবং তার সাথে মানুষ এবং গণতন্ত্রের প্রতি একটা চূড়ান্ত অবজ্ঞা। এখানে বারবার বলা হলো, একটু আগে আমার দলের নেতা, আমাদের এখানে সম্ভবত একজন জনপ্রতিনিধি অরূপ বলছিল যে বর্ধমানে আজকে দিলীপ ঘোষ
বর্ধমানের রাজার নাম করে অন্য কার গলায় একটা মূর্তিতে মাল্যদান করে এসছে। কিছু বছর আগে আপনাদের মনে থাকবে বিরসা মুন্ডার নাম করে এমনি একজনের গলায় মাল্যদান করে চলে এসেছিল এবং তারপর বলেছিল আমি মাল্যদান করে দিলাম, আজ থেকে ওটাই বিরসা মুন্ডা। তো দেখবেন প্রত্যেকটি মানব অনুভূতি, প্রত্যেকটির গণতন্ত্রের স্তম্ভের প্রতি চূড়ান্ত অবজ্ঞা, এবং যেটা প্রদীপ্ত এখানে বলার চেষ্টা করল জমিদার, একটা জমিদারি মানসিকতা, যে আমরা তো এই সব আমরা আছি। আপনি দেখবেন যখন কোনো তৃণমূলের সরকারের প্রতি কোনো একটি বিশেষ পলিসির প্রতি যদি মানুষ প্রশ্ন করে তাহলে দেখবেন বদলায়। এখানে অরূপ জনপ্রতিনিধি, ও জানে যে কিভাবে ওর ওয়ার্ডে কেউ ওর রং দেখছে না, যে কিভাবে মানুষের দাবি দেওয়ার মাধ্যমে সে ওয়ার্ড পরিচালনা করছে। কিন্তু আপনি কখনো বিজেপির থেকে এটা আশা করতে পারেন না। এদের প্রধানমন্ত্রী যখন কৃষি বিল ফেরত নিতে বাধ্য হয় তখন এটা বলে না যে বিলটা ভুল ছিল, আমরা পড়ে দেখেছি মানুষ বিরোধিতা করেছে, মানুষ বিক্ষোভ দেখিয়েছে। সুতরাং আমাদের অনুভূতি, মানুষের গণতান্ত্রিক অনুভূতিটা ভুল। প্রধানমন্ত্রী বলছে আমি বোঝাতে পারিনি, আপনি বুঝতে পারেননি, এবং প্রতিনিয়ত চেষ্টা চলছে পুনরায় ওই বিলগুলো কি করে আবার আমাদের মাথায় চাপানো হবে। এখানে বলা হলো 370, কিরকম কত বড় হিপোক্রেসি দেখুন। 370 নিয়ে এত বড় এত তাদের কথাবার্তা ডায়লগবাজি, যখন 370 কাশ্মীর থেকে তোলা হচ্ছিল ঠিক সেই সময়, যেটা হয়তো অভিষেক বলার চেষ্টা করলো, নাগাল্যান্ডের বুকে 371 নিয়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের সাথে এরা কথা চালিয়ে যাচ্ছে। আজ থেকে 10-12 বছর আগেও প্রত্যক্ষভাবে নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীরা রাস্তাতে, মোড়ে, মাঠে, ময়দানে এইভাবে তাদের স্বাধীনতা দিবস পালন করতো না। আজকে সঠিকভাবে যদি ভিডিও আপনার কাছে থাকে কিংবা খোঁজ নেওয়ার আপনার কাছে পন্থা থাকে, আপনি খোঁজ নিয়ে দেখবেন কিভাবে বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিয়েছে। কিন্তু এই খবর আমরা পাই না। এই খবরকেও আটকে রাখা হচ্ছে কেন? কি জমিদাররা নিয়ন্ত্রণ করছে, জমিদাররা ঠিক করছে কি দেখব কি দেখব না। আজকে বারবার বলা হলো আমাদের 28 জনের 28টি দলের ঘোষিত জোট, আপনি বিদ্রুপ করতে পারেন, কিন্তু আপনি যদি এত শক্তিশালী হন আপনি 36টা দলের করেছেন কেন? এবং 36টা দলের মধ্যে এমন এমন দল আছে যারা আপনাকেও গালাগালি দিয়েছে, আপনিও তাদের গালাগালি দিয়েছেন। তো বিজেপির প্রতিনিধিরা এখানে এসে কবে কংগ্রেস আমাকে কি বলেছিল বা সিপিএমকে আমি কি বলেছিলাম সেটা যদি আপনাদের জন্য এতই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে আপনি আরএলডি বিরুদ্ধে কি বলেছিলেন, আপনার নেতা নীতিশ কুমারের বিরুদ্ধে কি বলেছিলেন, রাজ ঠাকরে নিয়ে আপনাদের মূল্যায়ন কি ছিল, একের পর এক আমি পুরো তালিকা বলতে পারি। এবং এত দৈন্য দশা যে উনাদের এই 36 না 38 দলের মধ্যে এমন এমন দল আছে যাদের এখনো নির্বাচন কমিশনের পক্ষে রেকগনিশনটুকু নেই। এরপরেও কেন কি একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা, স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা। এখানে এলো সিএ। আজকে ভাবুন যে বিষয়গুলো বললাম, যে কৃষি বিল থেকে আজকে জিএসটি থেকে আজকে প্রত্যেকটি ডিমনিটাইজেশন, বারবার আমরা জানি প্রধানমন্ত্রী বুক ঠুকে বলছে জিএসটি করে আমি 3 লক্ষ ছোট এবং মাঝারি শিল্প বন্ধ করে দিয়েছি। এখানে বেকারত্বের কথা হচ্ছিল, যেই প্রধানমন্ত্রী 3 লক্ষ ছোট এবং মাঝারি শিল্প এবং এক একটা এই এসএমইর মাধ্যমে যদি 10 জনেরও চাকরি বা রুজি রুটির সংস্থান হয়ে থাকে, তাহলে ভাবুন সংখ্যাটা গিয়ে কোথায় দাঁড়ায়। কিন্তু তারা বুক ঠুকে বলছে, কারণ মানুষের প্রতি চূড়ান্ত অবজ্ঞা। তারা সংবিধান পাল্টাবে, তারা দেশে এক আইন করবে, তারা সিএ করে বাঙালিদের বিতাড়িত করবে, এইগুলো তাদের ঘোষিত এজেন্ডা। তো সুতরাং দিল্লি কার থেকে বড় কথা শুধু ইন্ডিয়া জোটের নয়, দিল্লি মানুষের জোটের যাতে হয় এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ কৃষাণু মিত্রকে। সঞ্চালকের দুঃখ তিনি বুঝতে পেরেছেন, একমাত্র বক্তা এই প্রথম বললেন। আপনারা জানেন আর+ নিউজ এবং বাংলা হান্টের যৌথ প্রযোজনা টাফ ফাইট। বাংলা হান্টের উদয়স্য পরিশ্রম করেও বিশ্বাস করুন পাতে দেওয়ার মতো একটাও এনডিএ জোটের শরিককে খুঁজে পায়নি এই কলকাতায়। সুতরাং সংখ্যাতত্ত্বে আমরা পরাজিত, এনডিএ জোটের সংখ্যা একটু কম দেখতেই পাচ্ছেন। আমি বাধ্য হয়ে
অন্যতম স্টার বক্তা শঙ্কুদেব পণ্ডাকে বলবো এখন কিছু বলতে, তার কারণ আর আমার ফুরিয়া গেছে। গুপি গাইন বাগাবাইনে কন্যা কম পড়িয়াছিল, রাজামশাই পাইয়ে দিয়েছিলেন, কিন্তু এনডিএ জোটের একটাও পাতে দেওয়ার যোগ্য শরিক আমাদের কাছে নেই। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বিষয় হচ্ছে আজকের সভার বিষয় দিল্লিতে কে, ইনফ্যাক্ট কার, দিল্লি তুমি কার। এখানে জোট I.N.D.I.A ইন্ডি, আমরা মস্করা করে বলি যে ইন্ডির পিন্ডি চটকে গেছে, আর এনডিএ। তো এখন প্রথমেই বলতে চাই যে এখানে কেউ কেউ ভেবে নিয়েছেন বোধহয় দুটো জোটের প্রতিযোগিতা চলছে। আমরা একটু মনে করিয়ে দিই প্রথমেই, প্রথম লাইনেই বিধিসম্মত সতর্কীকরণ কি জোট কারুর কাছে প্রয়োজনীয় হয়েছে, আর কারুর কাছে জোট রেসপন্সিবিলিটি হয়েছে। এনডিএ তাদের জোটের প্রয়োজনীয়তা নেই, তারা একচ্ছত্রভাবে ক্ষমতায় আসতে সক্ষম, কিন্তু তাদের পলিটিক্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। কঠিন সময় যারা পাশে ছিলেন তাদেরকে নিয়ে তারা চলতে অভ্যস্ত, তাই তাদেরকে নিয়ে চলছেন। তারা থাকলে তাদেরকে সম্মান জানাচ্ছেন, তাদেরকে নিয়ে চলছেন, কারণ তারা নীতিভ্রষ্ট হননি। কিন্তু জোট যারা তৈরি করেছেন নিজেদের প্রয়োজনে, তাদের মধ্যে অন্যতম নেত্রীকে আমি সমর্থন করি এবং প্রশ্ন রাখি, এই বিশাল যে প্যানেল, সেই প্যানেলের যে বিশাল সংঘবদ্ধ I.N.D.I.A ইন্ডি, যার নাকি পিন্ডি চটকে গেছে, তাদের 3 জন তৃণমূলের প্রতিনিধি রয়েছেন। বিনীতভাবে জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন কি? যদি করেন তাহলে এই জোট নিয়ে একটা লাইনও আপনাদের বলা উচিত না। আমাদের তো ভাই বাংলার রাজনৈতিক নেত্রী, আমি তো সম্মান করি যে দলেই থাকি না কেন রাজনৈতিকভাবে, মহিলা নেত্রী, তিনি প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন? আজকের ডেটে তুলেছেন। তিনি জোটের মধ্যে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে খার্গের মুখ বেছে নিন। আপনাদের জোট একটা পরিবারের বাইরে বেরোতে পারেননি। একটা জোট, সেই জোট একটা কমন মিনিমাম প্রোগ্রাম দিতে পারেননি, বলতে পারেননি এই 10টা নীতির উপর ভিত্তি করে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। তারা এই প্রথম পাবলিকলি অ্যাপিয়ার করেছেন, একভাবে এক মঞ্চে একসাথে হাত মিলিয়ে পৌঁছেছেন। কি জন্য পৌঁছেছেন জানেন? মদের পার্সেন্টেজ, মদ বিক্রির পার্সেন্টেজ 5% থেকে বেড়ে 12%-এ পৌঁছেছে, আর সেই পয়সাটা থেকে 100 কোটি টাকা একজন দুর্নীতিগ্রস্ত নেতা পকেটে পুরেছেন, আর তিনি কোটে কোটে ঘুরেছেন, অথচ সেখান থেকে রেমেডি পাননি। না পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আইনের মাধ্যমে রয়েছেন, এখনো বেল পাচ্ছেন না, তাকে সমর্থন করবার জন্য। আমার প্রশ্ন জোট শরিকদের কাছে, আপনাদের কাছে, যারা এখানে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাননি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে বলছেন না যে কেজরিওয়াল মদ থেকে টাকা নিয়ে যা করেছেন ভালো করেছেন, আমি সমর্থন করতে এসেছি? বলছেন না কেন? আমি জানতে চাই। কারণ তিনি বুঝেছেন। কেন তিনি খার্গের নাম প্রস্তাব করার পর জোট একজন প্রধানমন্ত্রীর নাম ঠিক করতে পারেননি? শুধুমাত্র একটা পরিবারের একজন অযোগ্যকে প্রধানমন্ত্রী বানানোর জন্য হচ্ছে তারা পদ্ধতিগতভাবে ঠিক করেছেন নিজেদেরকে। আরে ভাই, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেও মেনে নিতেন, বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নেত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করে লড়বেন, তাহলেও আমি বাঙালি হিসেবে অন্তত বলতাম লড়াই হবে তুঙ্গে, লড়ে নেব, দেখে নেব, বুঝে নেব। সেটাও করবার সৎসাহস দেখাননি। তারা মনে করেন তাদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক কর্মীর থেকেও আদর্শ ক্ষমতা সম্পন্ন, তাই তাদের বশ্যতা স্বীকার করতে হবে। তো যে জোট এতগুলো মিটিং করে, যে জোট বসে খাওয়া দাওয়া ফুর্তিতে থাকে, যে জোট দেশকে নিয়ে চিন্তা করার বদলে যারা জেলে যান, যারা দুর্নীতি করেন তাদেরকে নিয়ে চিন্তা করেন, আপনারা মনে করেন তারা ক্ষমতায় আসবেন? আপনারা মনে করেন তাদের হাতে দিল্লি অর্থাৎ তখ্ত অর্থাৎ দেশের শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেওয়া উচিত? মানুষকে তাই সিদ্ধান্ত নিতে হবে। মানুষ তাই সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন, আর মানুষ সিদ্ধান্ত নিচ্ছেন বলে অনেকে আতঙ্কিত হতে শুরু করেছেন। ভাই, আতঙ্কের কারণ কি? টার্গেটকে নরেন্দ্র দামোদর দাস মোদী। ভাই, জোট তিনি কি রেসপন্সিবিলিটি পালন করছেন? তিনি রেসপন্সিবিলিটি পালন করছেন, ভারতীয় জনতা পার্টি চাইলে আজকে এনডিএ নাও রাখতে পারত। এনডিএর ওপর ভিত্তি করে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের ক্ষমতায় বা মসনদে আসার প্রয়োজন নেই। কিন্তু রেসপন্সিবিলিটি চিন্তা করে দেখুন, কঠিন সময়ে যারা ছিলেন, যে জোট ছিল, সেই জোটকে নিয়ে তারা এগোতে চান বলে
তারা সেই দায়ভার থেকে সরে যেতে চাননি, তাই মানুষ অটোমেটিক্যালি বেছে নেবেন। দেখুন, রাজতন্ত্রের কথা বলছেন আপনারা তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর একটা পরিবারের রাজতন্ত্রকেই কায়েম করেছেন, একটা পরিবারের রাজতন্ত্রের বাইরে বেরোতে পারছেন না। আমায় মার্জনা করবেন, আমি পরিবারবাদ বলতে একজন রাজনৈতিক কর্মী আর তার ছেলে রাজনীতি করবেন এইটাও সমপরিমাণ পরিবারবাদ বলে আমি মনে করি না। পরিবারের লোক পরিবার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক, এতে কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু এখানে এরা কি করেছেন? এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা হবেন, সেই দলের মালিক হবেন, তিনিই দল চালাবেন। এখানে রাহুল গান্ধী পরবর্তী প্রজন্ম, তিনিই দল চালাবেন, তার বাইরে কেউ চালাবেন না। এই পরিবারবাদে চলে গেছেন। ফলে জোটের আগামী কে পরিবারবাদ সামলাবেন? এই চুরি ডাকাতির যে জোট হয়েছে, এই দুর্নীতির যে জোট হয়েছে, তার কে মাথা হবেন? সেই মাথাটাও এখন ঘোষণা করে দিন। আমি শুধু একটাই কথা বলতে চাই, দেখুন, জোট আর ঘোট এই তৈরি যারা করছেন তারা নিজেদের তাৎক্ষণিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে তৈরি করছেন। তাদের দলের নীতি এটা নয় যে দেশ সবার আগে। যারা এনডিএ তৈরি করে আজকের ডেটেও তাদের জোটের সবাইকে সম্মান দিয়ে দল করছেন, তারা মনে করেন যে জোট, ঘোট বা তখ্ত বা দিল্লি সবার আগে হচ্ছে দেশ, তাই প্রায়োরিটি তাদের কাছে দেশ। আর যারা হালকা হালকা কথা বলতে গিয়ে বলছেন যে কাউকে রাজমাতা বলা হয়েছে বলে তাদের আপত্তি হয়েছে, আমি তাদের বলবো যে পারিবারিক লেগাসি নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আপনাদের রাগ যে দেশের চায়ওয়ালার বিরুদ্ধে, আপনাদের রাগ যে একজন চা বিক্রেতা আজকে দেশ এই দক্ষতার সাথে চালাচ্ছেন সেটা নিয়েই, সেটা থেকেই স্পষ্ট হয় যে আপনাদের আভিজাত্যের দম্ভ এখনও স্তব্ধ হয়নি। সময়ের অপেক্ষা, মানুষ উত্তর দেবেন। 4 তারিখ রেজাল্ট দেখার পর এই জিনিস নিয়ে আর দ্বিতীয়বার প্রশ্ন তোলার সাহস দেখাবেন না। ভালো থাকুন। ধন্যবাদ। শঙ্কু যখন যে দলেই থাকুক না কেন, যে শিষ্টাচার এবং সৌজন্য দেখিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, আমি বলবো যে তরুণ রাজনীতিবিদদের মধ্যে ইহা বিরল। কিন্তু একটা প্রশ্ন সাংঘাতিক, তাৎক্ষণিক লাভে দুটি মানে নরনারীর প্রেম পর্যন্ত হয় না, সেখানে তাৎক্ষণিক লাভে একটা জোট হয়ে গেল। কি বলবেন অরূপ চক্রবর্তী? কি অদ্ভুত জোট চারিদিকে। নমস্কার। আজকের কনক্লেভের সাবজেক্ট দিল্লি তুমি কার, এনডিএ না ইন্ডিয়ার। আমি সঞ্চালক ঋতব্রতকে ধন্যবাদ জানাই। ঋতব্রত প্রথমেই বাংলায় তর্জমা করে একটা আবৃত্তির ছলে বলেছে যে বড় বড় দেশে ছোট ছোট কথা হয়, যেটা আমরা ছোটবেলায় শুনে বড় হয়েছি। বারে বারে দেশোं में ऐसे छोटी छोटी बातें होती रहते हैं सिनोरिटा। तो मुश्किल হচ্ছে ওই दिल्ली कार, तो हम लोगों को पता है दिल्ली तो दिल वालों की होते हैं। भारतीय राजनीतिर কথাই হচ্ছে दिल्ली दिल वालों की, लेकिन दिल्ली का दिल जिसने जीत लिया, बार बार जीत लिया, उसको हरा ना सके, उसको जेल भेज दिया। আজকে ভারতবর্ষের যখন নির্বাচন হবে, পার্লামেন্টারি ডেমোক্রেসির প্রথম শর্তটাই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। ভারতবর্ষের নির্বাচনে আজকের দিনে দাঁড়িয়ে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে ধ্বংস করতে উদ্যত হয়েছে কেন্দ্রের শাসক দল, সেটা বোঝার জন্য কয়েকটা ছোট্ট উদাহরণ দিলেই যথেষ্ট হয়ে যাবে। ধরুন শিবসেনা একটা দল, তারা 2014 সালে বিজেপির শরিক ছিল। মুশকিল হচ্ছে বিজেপির 14 সালে যারা শরিক ছিল তাদের 95% বা 98% শরিক এখন ছেড়ে চলে গেছে, নতুন শরিক হয়েছে ইডি, সিবিআই, এনআইএ বা ইনকাম ট্যাক্স, সেটা অন্য কথা। কিন্তু সেই শিবসেনা যখন বিজেপিকে ত্যাগ করলো, তখন শিবসেনাকে ভেঙে দিতে হবে, এবং ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অপারেশনে নামে। কখনো রাত 2:30টার সময় গভর্নর এসে শপথ বাক্য পাঠ করান, আবার কখনো দেখা যায় সিআরপিএফ কর্ডন করে একনাথ শিন্দে সহ প্রায় 3 ডজন বিধায়ককে কার্যত কর্ডন করে গুজরাটে নিয়ে যাওয়া হয়,
গুজরাট থেকে তুলে নিয়ে আসামে নিয়ে যাওয়া হয় যখন, তখন গোটা আসাম বন্যায় ভাসছে, তাদের 5 স্টার রিসর্টে সেখানে রাখা হয় খাতির যত্ন করে। তারপর শিবসেনার সরকার ভেঙে যায়, নতুন সরকার আসে, শুধু তাই না, মূল সমস্যার জায়গাটা অন্যখানে। এই যে বলছিলাম লেভেল প্লেয়িং ফিল্ডটা কি করে নষ্ট করে, ধ্বংস করে, শিবসেনার প্রতীকটাকে কার্যত কেড়ে নেওয়া হয়। এই যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত জায়গা দখল করবো, এই কর্তৃত্ব, এই দখলদারির রাজনীতি আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম। নির্বাচন কমিশনও কার্যত বহু ক্ষেত্রে চুপ। একই কাজ করা হচ্ছে এনসিপির ক্ষেত্র, এনসিপির প্রতীক কেড়ে নেওয়া হচ্ছে। আমরা ভুললে চলবে না, খুব সাম্প্রতিক অতীতে পাকিস্তানের নির্বাচন হয়েছে। আমরা তো কথায় কথায় পাকিস্তানের তুলনা করি, হাঙ্গার ইন্ডেক্সে আমরা পাকিস্তানের নিচে, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা পাকিস্তানের নিচে। তো যেই পাকিস্তানকে বিদ্রুপ করতে করতে আমরা বড় হই, তো সেই পাকিস্তানে আমরা দেখলাম নির্বাচন হলো ইমরান খানকে কার্যত গৃহবন্দী করে, তার দল তেহরিক ইনসাফকে নিষিদ্ধ ঘোষণা করে, শুধু তাই না, তাদের সিম্বল পর্যন্ত কেড়ে নেওয়া হলো। ইমরান খানের দলের প্রার্থীরা উইদাউট সিম্বল নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং তারা পার্লামেন্টে লার্জেস্ট পার্টি হলেন। লেভেল প্লেইং ফিল্ড কি করে ধ্বংস করা হচ্ছে? তৃণমূল কংগ্রেস শঙ্কুরা ব্যঙ্গ করছে যে আঞ্চলিক দল, তার সর্বভারতীয় ইত্যাদি ইত্যাদি। এই যে আঞ্চলিক দল না সর্বভারতীয় দল, এটা তো নির্বাচন কমিশনের একটা মানদণ্ড আছে। এইটা রিইভ্যালুয়েট করার কথা ছিল 2026 সালে। 2026 সালে যেটা ইভ্যালুয়েশন হওয়ার কথা, হঠাৎ করে 2023 সালে সেই ইভ্যালুয়েশনটা করতে হলো, কারণ যাতে সর্বভারতীয় দলের তকমাটা ছিনিয়ে নেওয়া যায় অন্য রাজ্যে নির্বাচন লড়লে, যাতে সেখানে আমরা যে অ্যাডভান্টেজগুলো পাওয়ার কথা সর্বভারতীয় দল হিসেবে সেগুলো না পাই। উল্টো দিকে যারা বলছে আমরা বিশ্বের বৃহত্তম দল, তারা 38টা দল নিয়ে জোট করলো। কখন জোট করলো? যখন ইন্ডিয়া জোটের প্রথম মিটিং হয়ে গেল, তারপর মনে পড়লো যে তাদেরও একটা অ্যালায়েন্স আছে। এবং এই 38টা দলের মধ্যে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি মোবাইলে গুগল না খোলে ওরা 10টা দলের নাম বলতে পারবে না কেউ। এবং 24টা দল একটাও এমপি পায়নি পার্লামেন্টে। 38টা দলের মধ্যে 24টা দলের কোনো এমপি নেই, যাদের নামই কেউ শোনেনি। লোকসভা ভোটে দাঁড়ায়নি এরকম দল আছে 23টা। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে যদি গণতন্ত্রের স্পেসটাকে নষ্ট করা হয়, আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন, অভ্র বলছিল দুর্নীতি এজেন্সি যদি ধরে অসুবিধা কোথায়, নিশ্চয়ই অসুবিধা থাকার তো উচিত, সাধারণ বুদ্ধি তো তাই বলে। কিন্তু ধরুন এজেন্সি একটা লোককে, যেহেতু কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী, আমি ভারতবর্ষের কয়েকটা মুখ্যমন্ত্রী উদাহরণ দিই। বিজেপি বলল চোর, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান বলল কার্গিল যুদ্ধে যে সেনারা, তাদের জন্য যে আবাসন দেওয়া হবে, ভাবুন দেশপ্রেমিক পার্টি, তারা বলছে কার্গিল যুদ্ধে সেনাদের আবাসন দেওয়া হবে শহীদদের, সেই আবাসনে দুর্নীতি করেছে 3112 কোটি টাকার। অশোক চৌহানকে গ্রেপ্তার করতে হবে, ইডির নোটিশ গেল। গত মাসের 20 তারিখ রাজ্যসভার ভোট হয়েছে, বিজেপির ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন ফাইল করেছে অশোক চৌহান, রাজ্যসভায় বিজেপির এমপি। নারায়ণ রানে 70,000 কোটি টাকা চুরি করেছে, ইরিগেশন স্ক্যাম করেছে। আজকে নারায়ণ রানের বিরুদ্ধে অভিযোগ ছিল, অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল 70,000 কোটি টাকার। অজিত পাওয়ার আজকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং অর্থ দায়িত্ব সামলাচ্ছে। নারায়ণ রানের বিরুদ্ধে 378 কোটি টাকার দুর্নীতি, আরেকজন মুখ্যমন্ত্রী, সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, 648 কোটি টাকা রোজভ্যালির থেকে চুরি করেছে। আমরা বলিনি, বিজেপি বলেছে, ইডি নোটিশ পাঠিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী। তাই সামগ্রিকভাবে দুর্নীতি যদি করে এজেন্সি ধরবে, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে তো ফ্রেন্ড রিকোয়েস্ট যায়। যারা সোশ্যাল মিডিয়া করে, ফেসবুকে দেখবেন চেনা পরিচিত মনে হলে বা কাউকে ভালো লাগলে, ছেলেরা কোনো মেয়েকে ভালো লাগলে বা মেয়েরা কোনো ছেলেকে ভালো লাগলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো এখানে বিজেপি আবার যাকে ভালো লাগে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ঠিকঠাক টাইমে অ্যাকসেপ্ট হয়ে গেলে আবার পার্টির টিকিটও পেয়ে যায়। তো এটা অদ্ভুত একটা ডেমোক্রেটিক খেলা চলছে। তরুণ জ্যোতি বলছে তৃণমূল আপের বিরুদ্ধে বলেছে গোয়াতে, কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বলেছে কেরালাতে। তো তুমি বাবা পিডিপিকে কি বলেছিলে 2014 আগে? দেশদ্রোহী না দেশপ্রেমিক? 2014-তে দেশপ্রেমিক হয়ে গেছে, এখন আবার দেশদ্রোহী না দেশপ্রেমিক, কদিন কোথায় আছে তো ওরা নিজেরাই জানে না। তো সামগ্রিকভাবে আজকে তাই পলিটিক্যাল ন্যারেটিভটা এই জায়গায় দাঁড়িয়েছে
যে ভারতবর্ষের বুকে একদলীয় গণতন্ত্র, একদলীয় শাসন, এক দেশ, এক ভাষা, এক নিশান, এক সংবিধান, এক নির্বাচন, তার বিরুদ্ধে ভারতের বহুত্ববাদ। একদিকে ভারতের বহুত্ববাদের চর্চা, একদিকে ইউনিটি ইন ডাইভার্সিটি, আর আরেক দিকে একনায়কতন্ত্রের দিকে, একদিকে ফ্যাসিজমের দিকে। দেশ কোন দিকে যাবে নির্ধারণ করবে দেশের মানুষ। কিন্তু হিটলারও ভেবেছিল পার্লামেন্টের বুকে সমস্ত বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেবে। মানুষ হিটলারের নিয়তি, হিটলারের পরিণতি ভোলেনি। ভারতবর্ষের নব্য হিটলারও জেনে রাখুন, আজকে নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরে কেজরিওয়ালকে অ্যারেস্ট করছেন, মহুয়া মৈত্রকে সমন করছেন। এত ভয় কিসের? কারণ কখন ভয় থাকে জানেন? আজকে ধরুন একটা হোটেলেই কনক্লেভ হচ্ছে, এই হোটেলের মালিক আজকে যদি তার ব্যবসা নষ্ট হয়ে যায়, তার যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায়, তাহলে যারা কর্মচারী তারা সবাই বিপাকে পড়বেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি একটি সংস্থার কর্মচারী, যে সংস্থার নাম আদানি কর্পোরেশন। আদানি কর্পোরেশনের বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন করে তাহলে তার মুখ বন্ধ রাখতে হবে। পার্লামেন্টের বুকে তাই মহুয়া মৈত্র প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে। তার বিরুদ্ধে কথা বললে দেশের 148 জন সাংসদকে, সমস্ত বিরোধী দলের সবাইকে মার্শাল দিয়ে গায়ের জোরে বের করতে হবে। প্রভুর বিরুদ্ধে কথা বলা যাবে না। আজকে তাই ভারতবর্ষ এই বহুত্ববাদের চর্চায় থাকবে না একদলীয় হিটলারের, নব্য হিটলারের সংস্করণের পাশে থাকবে, সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে ভারতবর্ষের মানুষ নেবে। কিন্তু ভারতবর্ষের মানুষই চিরকাল ইতিহাস রচনা করেছে, যে ইতিহাস গণতান্ত্রিকতার কথা বলে, যে ইতিহাস ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর কথা বলে। তাই কে জিতবে সেটা বড় কথা, নিশ্চিতভাবে লোকসভা নির্বাচনের ফলাফল বলবে। কিন্তু বাংলার বুক থেকে, ভারতবর্ষের বুক থেকে ফ্যাসিস্ট বিজেপি শক্তি পরাস্ত হবে। আগামী দিন নতুন সূর্য উঠবে, সেই সূর্যোদয়ে বিজেপির নাম ও নিশান থাকবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ অরূপ চক্রবর্তীকে। এবার এমন একটি দল, ব্যতিক্রমী দল, যে দলের সঙ্গে ভারতীয় ফুটবলের অনেক মিল রয়েছে। কারণ আমরা শুনেছিলাম শৈলেন মান্নাদের যদি ঠিকঠাক বুট দেওয়া হতো তাহলে বিশ্বকাপ খেলতাম। এরা একদা বামফ্রন্ট নামে বামেদের যে ঐক্য দেখিয়ে এসেছিলেন, চোখের মনের মতো রক্ষা করেছিলেন, সেই দল এবার INDIA জোটের অন্যতম শরিক, যারা দক্ষিণে স্বয়ং রাহুল গান্ধীর কার্যালয়ের অফিস গুড়িয়ে দেন, আর পূর্বে যারা মনে করেন যতদিন দিল্লিতে মোদি ততদিন রাজ্যে দিদি, সেই রাজনৈতিক দলের তরুণ নেতা শতরূপ কি বলেন আমরা শুনব। নমস্কার ভাই। তরুণ যদি তুমি এত মিথ্যে বলো, কি কম জানো বলে না কম বোঝো বলে গো? এই যে বললো পঞ্চায়েত ভোটে নাকি এত খুনোখুনি তৃণমূলের সাথে, এত ঝামেলার পরে নাকি বামপন্থী এবং কংগ্রেস তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোট করেছে। ভাই তরুণ, যদি ইন্ডিয়া জোটের বৈঠকটা হয়েছিল 23শে জুন, কেমন? পঞ্চায়েত ভোটটা হয়েছিল আমাদের রাজ্যে 8ই জুলাই। তোমার বাড়ির ক্যালেন্ডারে কোনটা আগে আসে জানি না, কিন্তু তোমার বাড়ির বাইরে গোটা পৃথিবীর ক্যালেন্ডারে আগে 23শে জুন আসে, তারপর 8ই জুলাই আসে। আগে ইন্ডিয়ার জোট হয়েছিল, তোমাদের এই নাকাকান্না সবাই শুনেছিল। তারপরে বাংলার মানুষ ভোট দিয়েছেন, এবং পঞ্চায়েতের যা হয়েছে পঞ্চায়েতে সেগুলোকে ব্যতি রেখে বলছি, বাম কংগ্রেস ISF এর ভোট 12% বেড়েছে, বিজেপির ভোট বাংলায় 16% কমেছে পরের বার থেকে। আর এই মিথ্যাটা বললো না। অভ্র বলার সময় বললো, আমি অভ্রকে জাস্ট এক কথা জানিয়ে রাখি, জিজ্ঞেস করলো বামপন্থীরা তাকাতো কেরলার দিকে কেমন লাগে। কেরলার দিকে তাকালে ভাই ভালোই লাগে, দেখছি ওখানে বিজেপি শূন্য। তারপর একটা খারাপ লাগার কারণ বললো যে কেরালায় নাকি 107 টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে। শুনে আমার একটু দুঃখ লাগতে শুরু করেছিল, হঠাৎ মনে পড়লো আরে কী আশ্চর্য, মধ্যপ্রদেশে 108 টাকায় পেট্রোল বিক্রি হচ্ছে। যাকগে, কিন্তু অভ্রটা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন তুলেছে যে ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোটা কি। ভাই তোমাদের ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোটা কি? যারা একদিন 10 বছর ধরে সরকার চালাচ্ছ এবং নাকি তৃতীয়বারের জন্য সরকার চালাতে চাও, তোমাদের ম্যানিফেস্টোটা কি? রাজতন্ত্র নিয়ে এখানে এতগুলো কথা বলা হলো। আমি কমিউনিস্ট পার্টি করি, আমাদের অতি বড় শত্রু এই কথা বলতে পারবে না যে আমাদের পার্টিতে আর যাই দোষ থাক না কেন, আমাদের পার্টিতে ডাইনাস্টিক রুল আছে, বংশবাদ রয়েছে, রাজতন্ত্র রয়েছে, কেউ আমাদের বিরুদ্ধে এই কথা বলতে পারবে না। কিন্তু আমি এই প্রশ্নটা করছি আপনাদেরকে, বিজেপি রাজতন্ত্রের বিরুদ্ধে? ত্রিপুরায় প্রদ্যুৎ মাণিক্য থেকে শুরু করে, বাংলায় কৃষ্ণনগর থেকে শুরু করে, ওদিকে মধ্যপ্রদেশের গোয়ালিয়ার পর্যন্ত রাজপরিবার খুঁজে নতুন করে ভারতে রাজন্য স্থাপন করছে 2024 সালে এসে, ও হরিদাস পাল বলতে এসে রাজতন্ত্র নিয়ে। এবং রাজতন্ত্র করে রাজনীতিতে হয়? আপনাদেরকে বলছি, সৌরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেটকে কোন জায়গায় নিয়ে গেছিল, তাকে তাড়িয়ে দিল BCCI থেকে। আর অমিত শাহর ছেলে জয় শাহ, ও জীবনে কোনোদিন পারা স্পোর্টসে কমলালেবু ছাড়া আর কিছু পায়নি, তাকে BCCI সেক্রেটারি বানিয়ে বসে রেখে দিয়েছে। কেন রে ভাই? জয় শাহ ভারতের 250টা ওয়ানডে আর 100টা টেস্ট খেলেছে বলে? ওটা রাজতন্ত্র নয়, ওটা জমিদারতন্ত্র নয়, ওরা লড়বে রাজতন্ত্রের বিরুদ্ধে। ওদের ম্যানিফেস্টো, জিনিসপত্রের দাম ওরা কমাবে না। 60 টাকা দাম ছিল পেট্রোলের, বললো 40 টাকা করবে, করেছে ওটাকে 105 টাকা, 106 টাকা।
জিনিসের দাম ওরা কমাবে না। গোটা পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না ভারত ছাড়া, যেখানে 1 লিটার কেরোসিন তেলের থেকে, মানে 1 লিটার ডিজেলের থেকে 1 লিটার কেরোসিন তেল দ্বিগুণ দামে বিক্রি হয়। জিনিসের দাম এরা, সর্ষের তেল 200 টাকা কেজি করেছে। এদের কাছ থেকে জিনিসের দাম কমানোর প্রত্যাশা কেউ করে না। চাকরি বাকরি, 4 দশকের সর্বোচ্চ বেকারি, কর্মহীন মানুষ ভারতে মোদি তৈরি করেছে। খালি তাই নয়, যে মানুষ কাজ করছেন সেই মানুষও এখানে আন্ডার এমপ্লয়েড। পার্মানেন্ট চাকরি বলে কার্যত কি সরকারি কি বেসরকারি কোথাও কিছু নেই। চাকরি মানে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা মাইনের কন্ট্রাকচুয়াল চাকরি। কি সরকারি ক্ষেত্রে কি বেসরকারি ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাম মন্দির তৈরি করতে হবে, করেছেন ভালো কথা। এই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সমকাজে সমবেতন করতে হবে। 303 জন এমপি নিয়ে পার্লামেন্ট চালাচ্ছে। এরা গর্ব করে বলে আমাদের ওয়ান পার্টি গভর্নমেন্ট, শক্তিশালী গভর্নমেন্ট। 303 জন এমপি নিয়ে পার্লামেন্ট চালাচ্ছে। বলুন এরা পারতো না সমকাজে সমবেতনের আইন করতে, যাতে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে ভারতের কর্মক্ষম যুব সমাজকে এরকমভাবে এক্সপ্লয়েট না করা হয়? তোমাদের ম্যানিফেস্টো এইটা। 30,000 টাকা মাইনের কাজ 5,000 টাকা দিয়ে লোককে করাবো, কলুর বলদের মতো তাদেরকে দিন নেই রাত্রি খাটাবো। ইন্ডিয়ার ম্যানিফেস্টো। দুর্নীতি। ভাই ভারতের ভৌগোলিক সীমান্তের মধ্যে অজিত পাওয়ার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাইকে দলে নেওয়া হয়ে গেছে। তৃতীয়বার জিতে আসলে দাউদ ইব্রাহিম আর চার্লস শোভরাজ ছাড়া আর কোন ক্রিমিনালটা আছে বলুন যাদেরকে বিজেপি দলে নেওয়া বাকি আছে? এরা লড়বে দুর্নীতির বিরুদ্ধে, ওদের ম্যানিফেস্টো। শুনুন, আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকার চাই। জোট সরকারের যেমন কতগুলো দুর্বলতার প্রশ্ন আছে এটা সত্যি, জোট সরকারের কতগুলো জোরের জায়গা রয়েছে, যাই এক পার্টির এই যাকে বলে দুর্মুষ করে দেওয়া সরকার, এই বুলডোজার সরকারের যা নেই। আমরা জোট সরকার যখন দেখেছিলাম ভারতের শেষ জোট সরকার ইউপিএ আমলে, গর্ব করে বলতে পারি আমরা বামপন্থীরা সমর্থন করেছিলাম। কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার হয়েছিল, ইউপিএ সরকার। ওরা বলে নাকি জোট সরকার দুর্বল হয়। ওই দুর্বল ইউপিএ সরকার ভারতকে রাইট টু এডুকেশন দিয়েছিল। ওই ইউপিএ সরকার, জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশন দিয়েছিল। ওই জোট সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল। জোট সরকার ভারতে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকারের আইন প্রতিষ্ঠিত করেছিল। জোট সরকার ভারতকে সর্বজনীন রেশন দিয়েছিল। ওই জোট সরকার ভারতকে এখানে মহিলা রিজার্ভেশন পার্লামেন্টে এবং বিধানসভায় করানোর জন্য বিল এনেছিল। এটা দুর্বলতা, সেই সময় সেই বিল পাশ করা যায়নি, বিজেপি এসে আজকে করেছে, খুব ভালো কথা। কিন্তু জোট সরকার সেই উদ্যোগ নতুন করে শুরু করেছিল। ওই জোট সরকারের আমলে তপশিলি সমাজের মানুষের জন্য চাকরিতে, শিক্ষায় নতুন করে রিজার্ভেশনের সুযোগ প্রসারিত করার ব্যবস্থা করা হয়েছিল। এইগুলো জোট সরকার করেছিল। আর আপনাদের একদলীয় সরকার কি দিল ভাই? কোভিডের সময় গঙ্গা দিয়ে ভাসমান বেওয়ারিশ লাশ দিল আপনাদের একদলীয় সরকার। পেট্রোলের থেকে ডিজেলের থেকে দামি কেরোসিন তেল দিল আপনাদের একদলীয় সরকার। আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকারের পক্ষে। একটা জোট সরকারে কোনো একটা দল, একটা বড় দল, শরিক দল যদি মনেও করে আজকে ব্যাংক বিক্রি করবে, কালকে রেল বিক্রি করবে, পরের দিন বিমা বিক্রি করবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আমার গচ্ছিত টাকাকে শেয়ার মার্কেটে খাটাবে, আর 5টা দল থাকে পেছন থেকে তাকে টেনে ধরার জন্য। এই পেছন থেকে টেনে ধরতে পারার ক্ষমতা গণতন্ত্রের দুর্বলতা নয়, এটাই গণতন্ত্রের জোর। এখানে আমরা ভোটে জিতে আসি, কেউ যুদ্ধে জিতে আসি না। পেছন থেকে টেনে ধরার লোক থাকে জোট সরকারে। একটা একদলীয় সরকার মানে যদি আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার থেকে, আর এরা আবার বলছে সেন্ট্রাল ভিস্টা করে পরের বার থেকে এমপিদের সংখ্যা যে জায়গায় নিয়ে যাবে, ভাই সোজা কথা সোজাভাবে বলছি, কার ভালো লাগবে কার খারাপ লাগবে জানি না। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এরকম 3-4টে রাজ্য মিলে যে দলকে চাইবে সেই দল অনন্তকাল দিল্লি চালাবে, ভারত চালাবে। আজকে এই যে আপনারা মোশন করেছেন না, দিল্লি কার দখলে? কেন দিল্লির ভোট হচ্ছে? ভোট তো ভারতের ভোট হচ্ছে। জিজ্ঞেস করুন ভারত কার দখলে থাকবে, দিল্লি কার দখলে থাকবে কেন জিজ্ঞেস করছেন? আমরা কি দুয়ানির সন্তান নাকি? এটা আমরা ভারত নই? মেঘালয় ভারত নয়? অরুণাচল ভারত নয়? তামিলনাড়ু ভারত নয়? দিল্লির সরকার নয়, ভারত সরকার তৈরি হবে। জোট সরকার গোটা ভারতের সরকার হয়। আর একদলীয় সরকার যে 3-4টে রাজ্য থেকে এমপি জিতে যায়, ওই 3-4টে রাজ্যের সরকার হয়। যাবতীয় ন্যাশনাল হাইওয়ে তৈরি হবে 3-4টে রাজ্যে, যাবতীয় ট্রেন লাইন পাতা হবে এই 3-4টে রাজ্যে, যাবতীয় আইআইটি, আইআইএম। এমনি এরা মন্দির মসজিদের বাইরে কিছু তৈরি করে না। যদি বাইচান্স তৈরি করার ইচ্ছে হয়, আইআইটি, আইআইএম তৈরি হবে 3-4টে রাজ্যে। আর গোটা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, অরিত্র যে কথাটা বলছিল, বিভিন্ন অঞ্চল থেকে রিপ্রেজেন্টেড হয়ে যখন মানুষ গিয়ে একটা জোট সরকার তৈরি হয়, তখন সেই সরকারে দেশের প্রতিটা রাজ্যের মানুষের রিপ্রেজেন্টেশন থাকে, তাদের দাবি দাওয়া চাহিদার মূল্য থাকে। আমরা গর্ব করে বলছি আমরা জোট সরকারের পক্ষে। এনডিএ জিতলে দিল্লির সরকার তৈরি হবে, ইন্ডিয়া জোট জিতলে সত্যিকারের ভারত সরকার তৈরি হবে। ধন্যবাদ। আমার খুব হাততালি দিতে ইচ্ছে হচ্ছিল শতরূপের জন্য। তার কারণটা হচ্ছে যে তরুণ নেতা শতরূপের মতো নেতারা যদি বামে আগে থাকতেন, তাহলে বোধহয় দিল্লি ছেনি, হাতুড়ি, কারাতে জ্যোতি বসু বোধহয়
তার প্রধানমন্ত্রিত্ব আটকাতো না। যাই হোক, সে অন্য ইতিহাস, অন্য বিষয়। আমরা একেবারে ওপেন ফোরামে চলে যাব। আমি সরাসরি প্রথমেই তরুণজ্যোতিকে বলবো, তার কারণ তরুণজ্যোতি শতরূপ তো কিছু প্রশ্ন তুলেছে, নিশ্চয়ই তার উত্তর পাওয়া যাবে। না, শতরূপদা অনেকগুলো কথা বললো, সেম ওয়ার্ক সেম পের কথা, একদম সুন্দর কথা বলেছে। আমি অ্যাজ পার্সোনাল তরুণজ্যোতি তিওয়ারি সাপোর্ট করি, আমি তার থেকেও বেশি সাপোর্ট করি না জেন্ডার ইকুয়ালিটির। যেমন শতরূপদাতে কেরালা ছাড়া আমাদের কোনো শাখা নেই, যারা বলে তারা অন্তত কেরালাতে সেম ওয়েজটা চালু করুক। মেল ফিমেলের যে ওয়েজ ডিসক্রিমিনেশন, এনএসএসও রিপোর্ট অনুযায়ী একজন মেল ওয়ার্কার যা টাকাটা পায়, এটা ফিমেল ওয়ার্কার তার হাফ পায়। এইটুকু তো আগে সিকিউর করুক আগে, তারপর না বড় বড় কথা হবে। আমাদের যেখানে শাখা নেই সেখানেই করুক। অনেকগুলো কথা শুনলাম, কৃষ্ণদা বলছেন জাস্টিস, প্রদীপ্তদা বলছেন জাস্টিস। জানার কথা না, তাও জানাটা উচিত, জ্ঞানের তো কম হয় না। আর জাজ ইজ অলওয়েজ এ জাজ, রিটায়ারমেন্টের পরে তাকে জাস্টিসই বলা হয়। এটা আমাদের তো করা নেই, বহুদিন ধরে আইনটা চলে আসে। যতদিন না তোমরা ক্ষমতায় এসে সেই আইনটা পরিবর্তন করবে চলবে, তার আগে কিছু করার নেই। দেখো, বংশ পরম্পরা, বংশবাদের কথা শতরূপদা বলছিল, সত্যি তো এই পলিটিক্যাল ডায়ানাস্টি ব্যাপারটা কেন থাকবে বলো তো, উচিত না। তো শতরূপদা আমাদের কথাও বললো, শতরূপদা নিশ্চয়ই বলবে যে সায়ন ব্যানার্জি রাজনৈতিক পরিচয় ছাড়া মানে পারিবারিক পরিচয়টা কি আছে, আর দীপশিতা ধর কার নাতনি সেটাও নিশ্চয়ই বলবে। ডায়ানাস্টি যখন কথা হচ্ছে, যদি আমি এটা বিরোধিতা করি না, কেন বিরোধিতা করি না, এরা নেতা, এরা নিজেদের কোয়ালিটিতে নেতা, কিন্তু ডায়ানাস্টি যখন আসছে এই পরিচয়গুলো তারা দেবে। পঞ্চায়েত ভোটে শতরূপদা আমায় কারেক্ট করে দিলেন যে পঞ্চায়েত ভোট আগে মিটিং হয়েছে, পরে পঞ্চায়েত ভোট হয়েছে। তো মিটিংয়ের জন্যই হয়তো বলিদানগুলো ভেট দেওয়া হলো। কর্মীদের খুনটা আগে যেহেতু ইন্ডিয়া জোটটা হয়ে গেছিলো, তো কর্মীদের খুন হলো, ওটা ভেট হলো যে আমাদের কর্মীরা মরছে মরুক, আমি জোট করছি তো ভালো আছি। এখানে সিপিএম মরছে মরুক, এখানে কংগ্রেস মরছে মরুক, ন্যাশনালি জোট হলেই হবে, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। দেখো, এতগুলো কথা বললো আমাদের, এতগুলো বক্তা এতগুলো কথা বললেন সো কল্ড INDI মানে এনডি জোটের, তারা বুক ঠুকে কেউ একজন বললো না হ্যাঁ আমরা এই 1 বছর বয়সী 21টা ছেলে একসাথে মেজর হয়ে গিয়ে এবার আমরা বিয়েটা করছি। কেউ বলার সাহস দেখালো না, কেউ বলো না যে আমরা ক্ষমতায় আসছি। আমরা শুনলাম আঞ্চলিক দলের ইম্পর্টেন্স, আর অভিষেক দা আঞ্চলিক দলের ইম্পর্টেন্স বলছিল। আচ্ছা, ইন্দিরা গান্ধীর টাইমটা সবার মনে আছে তো? ভারতবর্ষে 356 ধারা সবচেয়ে বেশি লাগু করেছিল কারা, কেন লাগু করেছিল? এক এক জায়গায় আঞ্চলিক দলগুলো সরকার করতো, সরকারগুলো ফেলে দেওয়া হতো, কেন করা হতো? তারা আজকে আঞ্চলিক দলের ক্ষমতায়নের কথা বলছে, তারা আজকে কথা বলছে শতাব্দী প্রাচীন দল, যদিও শতাব্দী প্রাচীন নয়, গায়ে বাছুর কংগ্রেস, 69 সালের হিস্ট্রি, শতাব্দী প্রাচীন কংগ্রেস নয়, সেদিকে যাচ্ছি না আমি। কিন্তু এরা যখন আঞ্চলিক দলের কথাগুলো বলে তখন এগুলো আসছে করতে। আমি আবার বলছি, দেখো খুব সিম্পল হিসাব, ভারতবর্ষ আজকে তাদের মুড সেট করে নিয়েছে। আমি যেটা বুক ঠুকে বলেছি, আমি আবার বলছি, 2024 ইলেকশন দেশের মুড সেট হয়ে আছে। হিসাব করুক, বিরোধীরা প্রিপেয়ার করুক 29-এর জন্য। অবশ্যই অরূপদা। না, আমি শতরূপের কথা, এই শতরূপ বলছি, তরুণজ্যোতির কথা শুনছিলাম, হঠাৎ করে ওই আগে কি সেট হয়ে গেছে তাই জন্য পরে কাকে বলি প্রদত্ত হতে হয়েছে। আমার না হঠাৎ করে তাপস রায় আর সজলের মুখটা মনে পড়ে গেল। বেচারা কত আশা করেছিল, তারপর তাপসদা ঢুকে গেল, কে যে কোথায় বলি প্রদত্ত হয়ে গেল, কোন আসন লোকসভার বিধানসভা গুলিয়ে যায়। আর ওরা দলে নিয়েছিল কৌস্তব, বড় নেতা, মাথা চুল কামিয়ে প্রতিজ্ঞা করেছিল যতদিন না রাজ্যে পরিবর্তন হবে ততদিন ওই চুলটা রাখবে না আর কি, চুলটা মানে ন্যাড়াই থাকবে। তো আমি জানি না বেচারা কৌস্তবের সাথে এরকম বঞ্চনা করা হলো কেন, সেটা ওরা ভালো বলতে পারবে, আমি সেই প্রশ্নই যাচ্ছি না। আমি বেসিক জায়গাটা কয়েকটা প্রশ্ন করেছিলাম, একটি প্রশ্নের উত্তরও তরুণজ্যোতির থেকে আসলো না। আজকে যারা বলেছে ইসবার 400 পার, তারা তো এত কনফিডেন্ট, তাহলে এত কনফিডেন্ট হওয়ার পরেও কেন এজেন্সিকে দিয়ে ভোট লড়তে হচ্ছে? কেন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর একটা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে হচ্ছে? আজকে দুর্নীতির বিরুদ্ধে এত লড়াই, সেই লড়াইগুলো যে এক্সাম্পলগুলো সবাই দিল, সেই বেলা গিয়ে কেন থেমে যায়? তো এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, তাই এই নিয়ে যত চর্চা, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে যত চর্চা বিজেপি কম করে তত বিজেপির জন্য মঙ্গল। কারণ তরুণজ্যোতি জানে না আজকে যাকে চোর বলবে কালকে এসে ওর দলেরও নেতা হয়ে যাবে কিনা, তাই তরুণজ্যোতি একটু ভয়ে ভয়েই থাকে। আজকে যাকে চোর বলবে তাকে মানতে হবে। দিলীপ দা, বাংলার বুকে এনআরসি এখনো চালু হয়নি, কিন্তু একজন এনআরসি হয়ে গেছে। দিলীপ ঘোষ চোর বলেছিল 2016 সালে নারদার ভিডিও বেরোনোর পর, সেই লোকটা এসে তোমার দলের তৎকাল নেতা হয়ে গেছে, আর দিলীপ ঘোষকে এনআরসি করে মেদিনীপুর থেকে খড়গপুরে পাঠিয়ে দিয়েছে বেচারা। অভিষেক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই রাজতন্ত্র এবং পরিবারবাদ নিয়ে মানে বঙ্গ বিজেপির কথা শুনতে এত ভাল লাগে না। মানে শিশির অধিকারীর
ছেলের এবং প্রদীপ ঘোষের ছেলের নেতৃত্বে ওরা এখানে বংশবাদের বিরুদ্ধে লড়ছে, সো কিউট। এবার তারপরে হচ্ছে যে আমাদের সঙ্গে সব থেকে সমস্যাটা কী বলতো, আমাদের কংগ্রেসের সময় খুব খারাপ অবস্থা ছিল অর্থনীতির, কিন্তু একটা চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পেরেছিল। কিন্তু দুর্ভাগ্য এখন এমবিএ চায়ওয়ালা খোলে, আজকে বিটেকরা বিটেক চায়ওয়ালা খোলে, কারণ তারা চাকরি পায় না, এটা বাস্তব। এবং এটা আমার পরিসংখ্যান নয়, 85% শিক্ষিত লোকেরা আজকে চাকরি পাচ্ছে না অ্যাজ পার ILO। হ্যাভিং সেড দ্যাট, তোমাদের এই আলোচনাটা শুনতে শুনতে আমার অদ্ভুত জিনিস লাগছিল। IPL চলছে নাকি? দিল্লি কার? ওই ড্রিম 11-এ টিম বানানো হচ্ছে নাকি যে জুয়ো খেলা হবে? প্রশ্নটা হওয়া উচিত জেতাটা কার উচিত? জেতাটা উচিত সেই মানুষজনের। এই যে এতবার প্রশ্ন করা হলো যে কমন মিনিমাম প্রোগ্রাম, দুর্ভাগ্যের বশত হচ্ছে আমরা তো হেডলাইন পড়ে আজকে মানে আমরা রিল দেখে দেখে অভ্যস্ত, আমরা এখন আর সিনেমা দেখতে চাই না। অরিত্র আছে, অরিত্র বলবে এক্ষুনি। সমস্যাটা কোথায় জানো তো? সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা 5টা ভাগিদারি ন্যায় বলেছিলাম, সেই ভাগিদারি ন্যায়ের ভেতর যেমন মহিলা সশক্তিকরণ আছে, সেখানে যেমন আধি আবাদি পুরা হাক আছে। আমরা এরকম বলি না যে আমরা সরকারে এলে 450 টাকা গ্যাস দেবো, এমন গ্যাস দিচ্ছে এরা যে 17টা রাজ্যে যে সেখানে 450 টাকায় গ্যাস দিতে পারছে না। সমস্যাটা হচ্ছে হাতে মাইক থাকলে যা খুশি তাই বলা যায় না। হ্যাভিং সেড দ্যাট, এই পুরো কথাটার ভেতর যে জিনিসটা তরুণ বলতে চাইলো, ওয়ান্স আ জাজ অলওয়েজ আ জাজ, ও নিশ্চয়ই জানে ইলেকশন কমিশনের একটা রুল আছে, ভারতরত্ন জাজ যেগুলো এক্সট্রা জুডিশিয়ারি পোস্ট, সেগুলো কোনোদিন নির্বাচনে ব্যবহার করা যায় না। ফর দ্যাট রিজন লেট মি কমপ্লিট। আর প্রতিপক্ষে কেউ এই ব্যবহার করা যায় না ওই উপাধিগুলো তোলা বা ফর দ্যাট রিজন যখন এই ইউসুফ পাঠানের ক্ষেত্রে আমরা যখন প্রতিপক্ষকে বলা যায়, নির্বাচন কমিশনে যখন আমরা করলাম, চ্যালেঞ্জ করলাম যে ইন্ডিয়া বিশ্বকাপকে তোমরা কি করে হাইলাইট করো, তখন বলা হয়েছিল যে BCCI এর লোগো স্বশাসিত সংস্থা, ইউ কান্ট ইউজ ফর আ পলিটিক্যাল পারপাস। একটু জানতে হবে, একটু আগে বলবো যে আইনটা ভালো জানে, ও সাইকোলজিটা এখন বলছে মন পড়ছে, আগে ওইখানে আইনটা পড়তে পারছে। অবশ্যই আমি যাচ্ছি। প্রদীপ্ত না, হালকা চালে রাজতন্ত্র নিয়ে যে কথাটা বললাম তার উত্তর দেওয়ার জন্য স্টার ক্যাম্পেনার নেই আর কি। এখন মুশকিল হচ্ছে রাজমাতা শব্দটার সঙ্গে 18 নম্বর ধারার যে সম্পর্ক সেটা আমরা এখনও ক্লিয়ার করতে পারলাম না। আইনের কথা আনলো, সেটা অভিষেক যথেষ্টভাবে বললো। মুশকিলটা হচ্ছে দিল্লি কার্ড নিয়ে যে শতরূপ কথা বললো, সেটাই আমি একবার বলার চেষ্টা করছিলাম যে আমাদের সোশ্যাল ফেব্রিকটা কি, সেই সোশ্যাল ফেব্রিকটা কিভাবে ভেঙে যাচ্ছে। আর যে দর্পটা, এই যে আভিজাত্য ভুলতে পারছে না এই ধরনের কথা বলা হলো, তার মধ্যে দিয়ে যে দর্পটা হলো চালা 10 লাখের শ্যুট পড়তে পারবে, চালা হেলিকপ্টার দামি কিনতে পারবে, চালার পার্টি রাজারহাটে 25 কোটি টাকা খরচা করে তাদের সমাবেশ করতে পারবে, কিন্তু প্রজেকশনটা হবে চালা। এই যে প্রোপাগান্ডা সেটিং আর ট্রোল বাহিনী দুটো ক্রমান্বয়ে কাজ চলে যাবে, সেখানে এখানে এসে যে সোশ্যাল ফেব্রিক নিয়ে কথা হবে সেটা নেই। নারী নিয়ে যখন কথা হচ্ছে, নারী পুরুষের সমান অধিকার নিয়ে, ওদের রাজ্যগুলো, সে মধ্যপ্রদেশ হোক বা অন্য রাজ্যগুলো হোক, সেখানে যে ইকুয়াল ওয়েজ নিয়ে কথাটা বলতে পারলে আমার খুব ভালো লাগতো। আর যে NSSও কথা বলছে, সেই NSSও বন্ধ করে দিয়েছে কিনা ও যদি একটু বলতে পারে, বা তথ্য অফিসারকে ওরা সরিয়ে দিয়েছে কিনা ও যদি একটু বলতে পারে, নেতাজির ভাবনাকে নিয়ে যারা কথা বলে সেই নেতাজির তৈরি করা সংস্থাকে ওরা বদলে দিয়েছে কিনা ও যদি বলতে পারে। ধন্যবাদ অরিত্র। না না অভিষেক, খুব কম সময় আছে, একটা লাইন অ্যাড করবো। তুমি একটু আগে বলছো না যে NDA তুমি আর কাউকে খুঁজে পাওনি, এই তুমি মানকি সিংকে খুঁজে পাওনি, সুভাষ ঘিসিংয়ের ছেলে, ও NDA অত্যন্ত শক্তিশালী একজন পার্টনার, পশ্চিমবঙ্গের নেতা। শোনো না, INDA জোটের সবচেয়ে করুণ অবস্থা তোমাদের সঙ্গে নীতিশ কুমারের কথা দরকার, ওটাও রসিকতা। অরিত্র, মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি অনেকেই জানে না যে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে এসেছে। বিজেপি একটি অন্যায় কাজ করেছে, সেটা হচ্ছে বিকশিত ভারত সম্পর্ক বলে একটা চ্যানেল খুলে বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে আফটার ইলেকশন কমিশন ফর্মড। তো এবং সুপ্রিম কোর্ট সেটাতে স্টে দিয়েছে, এটা করা যায় না। এবং আবার এই যে ক্রমাগত নিজের হাতে কন্ট্রোলের অপব্যবহার, আর একটা ছোট্ট ইনপুট আমি দিয়ে দিই। কিছুদিন আগে তারা PIBর আন্ডারে ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করেছে। একটা সরকার, সে বলছে যে আমার সমালোচনা তুমি যদি করো, কোনটা সঠিক কোনটা ভুল কোনটা মানে সরকারের পরিপন্থী, এইটা আমি ডিসাইড করব। মানে সমস্ত কিছুই আমি, এই যে ক্রমাগত আমিত্বটা একটা সরকারের মধ্যে ঢুকে গেছে যে আমি সুপ্রিম, এইটা আলটিমেটলি আমাদের এন্টায়ার যে ডেমোক্রেটিক পিলার সেটার ক্ষতি করছে বলেই আমার মনে হয়। ধন্যবাদ। অভ্র। না, আমার শুনতে শুনতে একটা কথা খুব কানে বাজলো অরূপদার, লেভেল প্লেয়িং ফিল্ড। অরূপদা বারংবারই কথাটা বললো লেভেল প্লেয়িং ফিল্ড, লেভেল প্লেয়িং ফিল্ড। আসলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য তৃণমূল তো বদ্ধপরিকর বহুদিন ধরে,
বোম শিল্প বানিয়েছে সারা রাজ্যে, জায়গায় জায়গায় বোম পাঠিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। জাস্ট দুদিন আগেকার কথা, অরূপদা নিশ্চয়ই আপনার মনে আছে, ভূপতিনগর ব্লাস্ট কেসে যেখানে আপনাদেরই দলের একজন বুথ সভাপতি মারা গেছিলেন, শোনা যায় নাকি বাড়িতে বোম বাজছিলেন। এই শিল্পটা যেহেতু আপনাদের প্রণয়ন করা, আপনারা বেটার বলতে পারবেন, সঙ্গে আপনাদের দলের দুজন কর্মীও মারা গেছিলেন। আপনাদের রাজ্যের পুলিশ, যেহেতু আপনারা তো ধরেই নিয়েছেন যে কটা এক্সিকিউটিভ বডি যেখানে সরকারে থাকবে তারাই কন্ট্রোল করবে, সেজন্য আপনার কথা থেকেই বলছি, আপনাদের রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য পুলিশ 6 মাস ধরে কিছু করেনি। মহামান্য হাইকোর্টে মামলা হয়, PIL হয়, তারপর NIA কেসটা টেক আপ করে আগের বছরের জুলাইতে, তারপর আগের বছরের জুলাইতেই তাদেরকে ইনভেস্টিগেশন শুরু করা হয় এবং বারংবার করে কিন্তু তাদেরকে ডাকা হয়। এবার দুদিন আগে 28শে মার্চ একবার ডাকা হয়েছিল এই তৃণমূলের বেশ কিছু দুর্বৃত্ত অভিযুক্তদের, তারা যায়নি। তারপরে অরূপদার দলের একজন মহান নেতা আছেন কুণাল কুমার ঘোষ, উনি প্রেস কনফারেন্স করে কি বললেন, না না যেতে হবে না। কেন যাবে? একদম যাবে না, এটা একদম খুব খারাপ হচ্ছে, প্রতিহিংসামূলক রাজনীতি হচ্ছে। আরে মামার বাড়ির আবদারটা কোন জায়গায় নিয়ে গেছেন ভাবুন। লেভেল প্লেয়িং ফিল্ড বানাবেন বলে জায়গায় জায়গায় 6 মাসের 6বার বোম ব্লাস্ট হয়, ঠিক আছে। আমি একদম পরিসংখ্যান ধরে বলছি, 2013 থেকে 2022 অবধি 28টা NIA কেস রেজিস্টার হতে বাধ্য হয়েছে। এত এখানে বম ব্লাস্ট হয়েছে, এত এখানে 2 নম্বরই কাজকর্মেরা করেছে, ঠিক আছে, তাও নয় ছেড়ে দিলাম। কিন্তু এখানে তো মারা গেল আপনার দলের নেতা, সেটাও ঠিকভাবে ইনভেস্টিগেশন করতে দেবেন না। এবং MCC নিয়ে একটা কথা প্রত্যেকে তুলছে, কোন আইনে আমাকে দেখিয়ে দেবো, কোন আইনের কোন ধারায় লেখা আছে মডেল কোড অফ কন্ডাক্ট চললে কোনো বোম ব্লাস্টের কেসে ইনভেস্টিগেট করা যাবে না, কোনো মানি লন্ডারিংয়ের কেসে ইনভেস্টিগেট করা যাবে না। কেউ যদি এই ধরনের এই যে খালি খালি হাওয়ায় কথা বললে হবে না। আরেকটা কথা বলি দাদা দাঁড়ান, দাদা দুলাইন, আমরা তো কম আছি, আপনারা তো বিশাল বড় জোট, আমাদের একটু সময়টা দিন। শতরূপদা একটা কথা বললো যেটা তথ্যগতভাবে একটু ভুল বলেছে। শতরূপদা বলেছে মধ্যপ্রদেশে পেট্রোলের দাম 108 টাকা। আমার কাছে পরিসংখ্যান আছে লাস্ট 10 দিনের, ওখানে পেট্রোলের দাম লাস্ট 10 দিনে কিন্তু 106 টাকার এদিক ওদিক হচ্ছে। তুমি পান্নার হিসাবটা দেখে নাও বাবা, পান্নাটা মধ্যপ্রদেশ। আরেকটা জিনিস, ভুল তথ্য কোথায় দিয়েছেন ঋতুদা আমাকে বলতে দাও। আমরা তো মাত্র এখন দুজন, তুমি সিপিএম এর হয়ে বলো, তুমি সিপিএম এর হয়ে বলো, কোনো অসুবিধা নেই, আমাকে বলতে দাও। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আমি এবার সিপিএম এর আর বলবো না, চলে যাচ্ছি আমি, এক্ষুনি কোনো প্রয়োজন নেই। তুমি সিপিএম এর দামটা দেখো, চলে এলে সিপিএম আরো মহাশূন্যে চলে যাবে, এইটা করো না সিপিএম এর সঙ্গে, তুমি থাকো। কিন্তু আরো আরেকটা জিনিস, আপনার দলের লোক নিয়ে বলি, আমরা মহুয়া মৈত্র নিয়ে বলা হলো, মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ এসছে, উনি তো পরিষ্কার এথিক্স কমিটির কাছে গিয়ে অ্যাডমিট করেছেন উনি এই জিনিসগুলো করেছেন। এবং দ্বিতীয়ত, এখন যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটা তো লোকপালের ইনস্ট্রাকশনে হচ্ছে, এখানে প্রতিহিংসা কোথায়? লোকপাল বলেছে সিবিআই কে ইনভেস্টিগেট করতে এবং বলেছে 6 মাসের মধ্যে ইনভেস্টিগেশন শেষ হোক, প্রত্যেক মাসে রিপোর্ট দিতে বলেছে। আপনারা এখানে ঠাকুমার ঝুলির গল্প বলে যাচ্ছেন আর সবাইকে শুনতে হবে, মাথায় কি প্রত্যেকের ভুসি মনে রয়েছে? হচ্ছে যে বিজেপির কাছে আমরা এক্সপেক্ট করি না ও লেভেল প্লেইং ফিল্ডের ডেফিনিশনটা বুঝবে। আপনারা 5 জন আছে বলে যা খুশি বলে যাবেন, এটা বিজেপির সমস্যা, আমরা এক্সপেক্ট করি না। মুশকিলটা কোথায় জানেন? দেশের 8 জন ঋণ খেলাপি, তাদের 13,000 কোটি টাকা রাইট অফ করা হয়, আর দেশের কৃষকরা যখন সিঙ্গু বর্ডারে আজও দাঁড়িয়ে রয়েছেন, 3 জন কৃষক মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দাবিতে, তাদের MSP নির্ধারণ সরকার করতে পারে না। বুঝতে অসুবিধা হয় না লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে নষ্ট করা হয়? সেটা শুধুমাত্র নির্বাচনের জন্য না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে উপলব্ধি করছে। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, আমি বিজেপির কাছে এক্সপেক্ট করি না যে ওরা লেভেল প্লেইং ফিল্ড বুঝবে এবং তার ব্যাখ্যা চাইবে। এখানে NIA নিয়ে বড় বড় কথা বলছে, কদিন আগে মধ্যপ্রদেশে বিস্ফোরণ হয়েছে, 3খানা জেলা এফেক্টেড হয়েছে, একটা টুইট এসছে। ঠিক আছে, বড় বড় দেশে এরকম কালীপুজোর রাতের মতো ঘটনা ঘটে। কৃষ্ণ, এগুলো কি বলবো, আলাদা করে কিছু বলার নেই। বিজেপির মিথ্যাচার প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমরা ওটাকে বাস্ট করার চেষ্টা করছি, কিন্তু এই যে অম্লান বদনে মিথ্যাচারগুলো করা হয় টপ লেভেল থেকে এইখানকার মুখপাত্ররা, এইগুলো তো মানে মিডিয়াকে যদি পকেটে নিয়ে একদল লোক মনে করে আমি মিথ্যাকে সত্যি বানাবো, তাহলে তো এটা যতক্ষণ না এই সরকারের পরিবর্তন হচ্ছে ততক্ষণ এই দম্ভটা যাবে না। ওই জন্যে ও যেটা লেভেল প্লেইং ফিল্ড বললো বা ওরা যেভাবে রিয়্যাক্ট করলো, পরিষ্কার কথা হচ্ছে যে NIA সিলেক্টিভ কেন? আজকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে, যদি পাড়ার OC থেকে শুরু করে রাজ্যের SP বা DG পরিবর্তন হতে পারে, তাহলে NIA বা এইগুলো কেন্দ্রীয় সংস্থা যারা, তাদের প্রমুখরা তারা কেন নির্বাচনের সময় পাল্টাবে না? যেখানে আমরা দেখেছি তাদের এতদিনকার গতিবিধি চূড়ান্তভাবে পক্ষপাতদুষ্ট এবং বিজেপিকে ফেভার করে। তো এইখানে এগুলো কি বলবো, এইগুলো তো গাজওয়ারি চলছে। অবশ্যই। শতরূপ,
আমি দু একটা কথা বলছি। প্রথম কথা, আমি যেটা বলেছিলাম সুপ্রিম কোর্টের রায় ছিল, কেরালার তরুণজ্যোতি একটা কথা বললো, কেরালাতে নিশ্চয়ই তরুণজ্যোতিও জানবে আমাদের দেশের হায়েস্ট ডেলি ওয়েজ কেরালায় 650 টাকা, এবং সরকারের করা ওখানে যে লেভেল সেট করে দেওয়া আছে। আমি যেটা বলেছিলাম তরুণজ্যোতি তুমিও খুব ভালো করে জানো, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে যদি রাম মন্দির তৈরি হতে পারে তাহলে সুপ্রিম কোর্টের রায়ে সমকাজে সমবেতনও হতে পারতো। 303টে এমপি তোমাদের ছিল, তোমরা চাওনি, তো হয়নি। 2, দেখো ভাই আমি এত আইন টেকনিক্যালিটি জানি না, যেটা কথা হলো যে জাস্টিস কেউ ব্যবহার করতে পারেন কি না তার পূর্বাশ্রমের নাম, কিন্তু আমি সাধারণভাবে বুঝি যে অভিজিৎ গাঙ্গুলি যেহেতু একসময় যাচ্ছিলেন, তাই ওনার নামের আগে যদি জাস্টিস লেখা হয় তাহলে তো শুভেন্দু অধিকারীর নামের আগেও তৃণমূল লেখা উচিত তোমাদের, তাই না? তা তো তোমরা লিখছো না। 3 নম্বর কথা হচ্ছে, দেখুন একটা কথা বলি, আপনারা যদি কেউ মনে করেন যে দীপশিতার বা সায়নের বাংলার রাজনীতিতে কি ছাত্র আন্দোলনে যে অংশগ্রহণ, ভারতীয় ক্রিকেটে জয়সারও সেই কন্ট্রিবিউশন, তাহলে তরুণজ্যোতির বক্তব্যটা ভ্যালিড। আমি কিন্তু এখানে পরিষ্কার বলছি, শুভেন্দু অধিকারীর সাথে আমার হাজার বিরোধ থাকতে পারে, কিন্তু আমি ওনাকে মানে বংশবাদী রাজনীতির প্রোডাক্ট হিসেবে আমি দেখি না। কেননা এটা ঘটনা, ওনার বাবা খুব বড় নেতা ছিলেন, আবার এটাও ঘটনা শুভেন্দু অধিকারী বারবার রাজনৈতিক লড়াইয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, সেটা বামফ্রন্ট সরকারের আমলেও পরবর্তীকালেও। আমি কখনো মনে করি না যে শুধুমাত্র প্রদীপ ঘোষের ছেলে হওয়ার সুবাদে সজল ঘোষ, কেন সজল ঘোষও ছাত্র আন্দোলন পরবর্তীকালে সাধারণভাবে যে রাজনীতি করেছে। আমি সজল ঘোষকে কি শুভেন্দু অধিকারীকে কি সায়নকে কি দীপশিতাকে তারা একটা পলিটিক্যাল পরিবারে জন্মেছে বলে তাদেরকে আমি যে চোখে দেখব, জয়সাকেও কি ভারতীয় ক্রিকেটের নিরিখে আমাকে সেই চোখেই দেখতে হবে? যদি আপনারা মনে করেন যে তরুণজ্যোতির এই বক্তব্যটা সঠিক, তাহলে আপনারা বক্তব্যটা গ্রহণ করবেন। 3 নম্বর কথা, ভাই পঞ্চায়েতের আগে পরে কে ওই ডেড বডি ডোনেট করেছে না কী সব বললে, মৃতদেহ সাপ্লাই করেছে, এসব আমি এই সমস্ত কী বলবো, মানে ওই 3rd গ্রেড হরর সিনেমার আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি এইটুকু বলছি, তুমি যদি ব্যাপারটাকে পুরোটা ডোনেশন ট্রান্সফারের নিরিখেই দেখো, তাহলে তোমরাই বা 16% ভোটটাকে কোন ঠাকুরের পায়ে ডোনেট করলে? দেখো তরুণজ্যোতি, এটা মেনে নাও, আমি সিপিএম করতে পারি, তুমি বিজেপি করতে পারো, কেউ এখানে তৃণমূল, কেউ কংগ্রেস করতে পারে, কিন্তু মানুষ কারো কেনা নয়। কোনো মানুষের ভোট কেউ কাউকে ডোনেটও করে না, ট্রান্সফারও করে না। মানুষ প্রতিটা ভোটে নিজের সিদ্ধান্ত নেন। আমাদের প্রত্যেকে, তোমার যদি অর্জুন সিংয়ের যদি 10 বার পার্টি পাল্টানোর অধিকার থেকে থাকে, পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে, অর্জুন সিংয়ের যদি এতবার সাইড চেঞ্জ করার অধিকার থেকে থাকে, তাহলে একজন সাধারণ মানুষেরও নিজের ভোট কাকে দেবেন প্রতিটা ভোটে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। এবং বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েতে বিজেপিকে তার 1 বছর আগে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 100 জনের মধ্যে 16 জন ভোট আর দেননি বিজেপিকে, তারা বিরোধী হিসেবে আমাদেরকে ভোট দিয়েছেন। এবং আমার শেষ কথা, দেখুন ও এত কথা বলছি, এই করেছে, আমাদের এই ম্যানিফেস্টো আছে, হ্যান আছে, ত্যান আছে, আপনাদের বলছি, কদিন আগে আপনারা দেখলেন নির্মলা সীতারামন ভদ্রমহিলা বললেন যে উনি ভোটে দাঁড়াতে পারবেন না, ওনার টাকা নেই বলে। আমাদের এই প্রশ্ন আছেই যে ইলেকশন বন্ডে বিজেপি যা টাকা পেয়েছে, বিজেপি মোট যতগুলো সিটে কন্টেস্ট করছে, মোটামুটি হিসেব করলে প্রতি সিটে প্রতি ক্যান্ডিডেট পিছু ওরা 10 কোটি টাকা করে বিজেপি দিতে পারে। তাহলে ইলেকশন বন্ডের টাকাটাও কি বিজেপির টাকা না, ওটা কি মোদির পকেটে গেছে? তা যদি আমি ওই তর্ক ছেড়েও দিই, যদি আমি আপনাদেরকে সাধারণভাবে বলছি, তার মানে এইটা কিন্তু ঘটনা যে মোদী সরকারের অর্থমন্ত্রীও জানেন যে আমাকে যদি আজকে লোকসভা ভোটে লড়তে হয়, ওসব মোদির গ্যারান্টি ফ্যারান্টি ঘোড়ার ডিম, আমাকে মানির গ্যারান্টিতে লড়তে হবে। ভাই পয়সা থাকলে আমি ভোটে জিতবো, পয়সা না থাকলে ওই মোদির ছবি ধুয়ে জল খেলেও আমি সময় একেবারে কম, এটা ঠিক। ভোটে নোট থাকলেই জেতা যাবে ভোট। আমি ধন্যবাদ জানাবো যে এখানে যারা তরুণ অথচ বাংলার দিকপাল বক্তারা আছে, দুটো সবচেয়ে ধান্দাবাজ শব্দ, অর্থাৎ একটা এনডিএ আর একটা INDIA, আমরা তা নিয়ে এত বুদ্ধিদীপ্ত আলোচনা করলাম। এটা একমাত্র বোধহয় বাংলার তরুণ বক্তারাই পারে। আসলে দুটো জোটই না, তুমিও তরুণদের মধ্যে পড়ো, বুঝতে পেরেছি। তবে একটা কথা খুব পরিষ্কার যে দিল্লির কার আসলে কোনো জোটের নয়, এমনকি খুব আবেগ ভরা মানুষের জোটের কথাও বলবো না। আসলে ক্ষমতার লড়াইয়ের জন্য যে তাসগুলো আছে, সে তাসগুলোর এক একটা নাম আছে, এবং এই এক একটা তাস এক একটা জোট। যেই জোটগুলো অসার, যাদের অস্তিত্ব নেই, অথচ তারা মাঝে মাঝে এই জোট বাঁধে শুধুমাত্র স্বার্থের জন্য। সুতরাং ভবিষ্যতে দিল্লি যেন, অর্থাৎ ভারতের রাজধানী যেন এরকম কোনো অশুভ জোটের না হয়, এটাই হওয়া উচিত আমার মনে হয় ভারতবাসী সহনাগরিক হিসেবে আমাদের সবার ইচ্ছে এবং লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ সমস্ত বক্তাদের আর প্লাস বাংলা হান্টের যৌথ প্রযোজনায় টাফ ফাইটে আসার জন্য।